আচ্ছা, কোনো পর্যায়ে যদি কথা শোনা না যায় বা আহ, কেটে আসে তাহলে একটু থামিয়ে বা হ্যান্ড রেজ করে বা চ্যাটে লিখে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। ওকে, তাহলে শুরু করি। আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত সার্চের জিনিসগুলো মোটামুটি শেষ। নেক্সট ক্লাসে আমরা সার্চের কিছু প্র্যাকটিস দেখবো, যেগুলো নর্মালি এক্সামে ওই টাইপের কোয়েশ্চেন আসে বা এক্সামে না হলে অন্য জায়গায় আসতে পারে, মানে ল্যাবে ট্যাবে এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। একটু মডিফাইড বাইনারি সার্চের সাথে কিভাবে মডিফাইড ওয়েতে কিছু সার্চ করা যায় এগুলো দেখবো। আর এটা এই ক্লাসে করাচ্ছি না কারণ অনেকে তো জয়েন করেন না, তখন ও হচ্ছে হারায় ফেলবেন। সো আমরা আজকে যেটা পড়বো, সার্চিং শুরু করব। সার্চিং শুরু করার আগে আমাদের সার্চ হচ্ছে, আমরা আগে যে সার্চ গুলো পড়ে এসেছি, যেমন সে বাবল সর্ট, সরি, সর্ট শুরু করব। বাবল সর্ট, তারপরে ধরেন আর কি কি আছে, সিলেকশন সর্ট, ইনসার্শন সর্ট, এই জিনিস, এই তিনটা হচ্ছে এন স্কোয়ার সর্ট। সো এন স্কোয়ার সর্ট গুলো আমরা হালকা ওভারভিউ করব, বাট সেটা আজকে না কারণ এটা জাস্ট ওভারভিউ। আর স্টেবল আর আনস্টেবল সর্ট নিয়ে একটু পড়ালেখা করব, ঠিক আছে? ইনসার্শন সর্ট আর স্টেবল আর আনস্টেবল সর্ট নিয়ে একটু পড়ালেখা করব। সো এই জিনিসগুলো আমরা ফিজিক্যাল ক্লাসে মানে নেক্সট রবিবার করব। আজকে আমরা দুইটা এফিশিয়েন্ট সর্টিং অ্যালগোরিদম দেখবো, যেটা আমরা ডিভাইড এন্ড কনকোয়ার স্ট্র্যাটেজি ফলো করে করব। আমরা অলরেডি ডিভাইড এন্ড কনকোয়ার স্ট্র্যাটেজি হালকা পাতলা বলে আসছি। সো এই যে আমাদের এইটা হচ্ছে একটা ক্লাস অফ অ্যালগোরিদমস, ডিভাইড অ্যান্ড কনকোয়ার। কোনো একটা প্রবলেম থাকলে প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ওই প্রবলেমটাকে অনেকগুলো সাব প্রবলেমে ডিভাইড করব। আচ্ছা, অনেকগুলো সাব প্রবলেম বলতে সেটা ডিপেন্ড করে, যেমন বাইনারি সার্চে আমরা প্রত্যেক স্টেপে একটা অ্যারেকে অনেক দুইটা করে সাব অ্যারেতে ডিভাইড করতাম, তারপরে কোনো একটা পার্টিকুলার অ্যারে নিতাম, এক্সেট্রা। তাহলে আমরা সাব প্রবলেমে ডিভাইড করলাম। কনকোয়ার, কনকোয়ার মানে অ্যাকচুয়ালি সলভ করব। তাহলে ডিভাইড করার পরে রিকার্সিভলি আমরা মনে করেন ডিভাইড করলাম। আমরা বাইনারি সার্চ যদিও রিকার্সিভলি করি না, বাট রিকার্সিভলি করা যায়, এটা আপনারা জানেন। সো রিকার্সিভলি ডিভাইড করে আমরা একদম বেস কেস পর্যন্ত যাব। এরপর বেস কেসে যাওয়ার পরে আমরা সলভ করব। এখন কিভাবে সলভ করব সেটা হচ্ছে ডিপেন্ড করে। স্যার আপনার কথা নাকি? এখনো কি কেটে কেটে আসছে? না স্যার, বাট এতক্ষণ কিছু শোনা যায় নাই। আচ্ছা, আহ, এখন তো কেটে কেটে আসতেছে না, রাইট? না আচ্ছা, দাঁড়ান, কি হলো হঠাৎ? এখন কি কথা ঠিক মতো শোনা যাচ্ছে আর স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা,
ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম, আমাদের কিছু এন স্কোয়ার সর্টিং অ্যালগোরিদম আমরা অলরেডি পড়ে আসছি, যেমন বাবল সর্ট, ইনসার্শন সর্ট, তারপর কি বলে, সিলেকশন সর্ট। এই সর্টিং অ্যালগোরিদম গুলো আমরা হালকা রিভিউ করব। আর আমরা স্টেবল আনস্টেবল সর্ট কি, এটা একটা কনসেপ্ট, একটা পার্টিকুলার সর্টিং অ্যালগোরিদম না, এগুলো আমরা হচ্ছে ক্লাসে ডিসকাস করব। আজকে আমরা ডিভাইড অ্যান্ড কনকোয়েস্ট স্ট্র্যাটেজি দিয়ে দুটো সর্টিং অ্যালগোরিদম শিখবো। পরেরটা শেষ না করলেও আমরা পরেরটা পর্যন্ত যাব। আচ্ছা, দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায়। সো ডিভাইড এন্ড কনকোয়েস্ট স্ট্র্যাটেজিতে কি হয়, প্রথমে আমরা আমাদের যে প্রবলেমটা, সেটাকে একটা সাব প্রবলেমে, সেটাকে মাল্টিপল সাব প্রবলেমে ডিভাইড করি। যেমন বাইনারি সার্চের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে প্রত্যেকটা অ্যারেকে আমরা যখন সার্চ করি কোনো একটা নাম্বার, আমরা দুইটা আলাদা আলাদা অ্যারেতে ভাগ করি। সো যে কোনো একটা পার্টে সার্চ করি এভাবে। সো এমনও হতে পারে আমরা কোন একটা প্রবলেম কেসে তিনটা আলাদা আলাদা প্রবলেমে ভাগ করলাম, চারটা আলাদা আলাদা প্রবলেমে ভাগ করলাম। সো এই প্রত্যেকটাকে প্রবলেমকে বলবো আমরা সাব প্রবলেম। এরপরে কনকোয়ার করব, মানে হচ্ছে আমরা এই যে সাব প্রবলেমে ডিভাইড করলাম রিকার্সিভলি। সো রিকার্সিভলি আমরা যখন এই কাজটা করি, বাইনারি সার্চ আমরা রিকার্সিভলি করি নাই বা ইটারেটিভলি আমরা করতে পারি। সো সে রিকার্সিভলি আমরা যখন কাজটা করি, তখন আমরা আস্তে আস্তে একটা বেস কেসে যাব। যেমন অ্যারেকে যদি আমরা ডিভাইড করতে করতে যাই, তাহলে সে অ্যারেকে অ্যারেকে আমরা সাইজ 1 পর্যন্ত যেতে পারবো, বা পার্টিকুলার কেসে সাইজ 0 পর্যন্ত। সেটুক পর্যন্ত যাওয়ার পরে আমরা ধীরে ধীরে প্রবলেমটা সলভ করব। মানে সে ওই অ্যারেতে জিনিসটা আছে কিনা সেটা সলভ করলাম। এরপর লাস্ট পার্টটা যেটা আমরা সার্চে ইউজ করিনি, সেটা হচ্ছে আমরা এই যে সলিউশন যেগুলো পেলাম, প্রত্যেকটা সাব প্রবলেমের সলিউশন গুলোকে কম্বাইন করব। আমরা আজকে যে দুটো সর্টিং অ্যালগোরিদম দেখবো ডিভাইড এন্ড কনকোয়েস্ট স্ট্র্যাটেজি ইউজ করে, দুটোই হচ্ছে সেম ভাবে কাজ করে। সেম ভাবে কাজ করে বলতে, আমরা প্রথমে একটা অ্যারে থাকবে, সেই অ্যারেটা আনসর্টেড হবে, এবং সেই আনসর্টেড অ্যারে থেকে আমরা সর্টেড অ্যারে বানাতে যাবো। সো বানানোর জন্য আমাকে প্রথমে আমরা যে দুটো অ্যালগোরিদম দেখবো, সেই দুটো অ্যালগোরিদমেই আমরা অ্যারেটাকে দুই ভাগে ভাগ করব, রিকার্সিভলি অবশ্যই। তার মানে বেসিক্যালি আমরা এই বড় অ্যারেটার উপরে যেই অ্যালগোটা চালাবো, বা বড় অ্যারেটার উপরে যে ফাংশনটা কল করব, সেম ফাংশন গুলো আমরা এই ছোট ছোট অ্যারে গুলোর উপরে কল করব। মানে প্রত্যেক স্টেপে আমরা এটাকে দুই ভাগে ভাগ করব, ফাংশন কল করব, তারপর রিকার্সিভলি এটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার অ্যারে সাইজ 1 হয়। এরপরে 1 হওয়ার পরে আমরা আস্তে আস্তে কম্বাইন করে পার্টিকুলার আমাদের যে সর্টেড অ্যারে সেটা বানাবো। আচ্ছা, দেখি এটা কিভাবে কাজ করে। সো প্রথম যেটা, সেটা হচ্ছে মার্জ সর্ট। মার্জ সর্ট, সো ডিভাইড যেটা বললাম ট্রিভিয়াল। আমাদের প্রত্যেক স্টেপে আমরা যে অ্যারেটা থাকবে সেটাকে সমান দুইটা ভাগে ভাগ করব। এখন সমান অথবা প্রায় সমান, সে আমার যদি একটা 9 সাইজের অ্যারে হয়, তাহলে হয়তো বা একটা অ্যারে হচ্ছে 4 সাইজের হবে আর একটা 5 সাইজের হবে। সো দুই ভাগে ভাগ করার জন্য আমরা নর্মালি যেটা করতাম, আমরা মিড পয়েন্ট বের করে নেবো। ঠিক আছে। সো আমাদের লোয়ার হাই পয়েন্টার যদি থাকে, মানে অ্যারের লো পয়েন্টার অ্যারের হাই পয়েন্টার, সেটা ইউজ করে আমরা মিড পয়েন্টার বের করে নিব, এই L+H/2, যেটা আমরা বাইনারি সার্চে করতাম। এরপর রিকার্সিভলি ওই দুটো সাব অ্যারের উপরে, এই দুটো সাব অ্যারের উপরে আমরা আবার সেম মার্জ সর্ট ফাংশনটা চালাবো। এরকম করতে করতে যখন আমার অ্যারের সাইজ 1 হয়ে যাবে, ঠিক আছে, অ্যারের সাইজ যখন 1 হয়ে যাবে, তখন গিয়ে আমরা থামবো। এরপর ঘটনাটা কি হবে, সো যেমন আমাদের যদি একটা 5 সাইজের অ্যারে হয়, সেখান থেকে আমরা ক্রিয়েট করব সে একটা 3 সাইজের, একটা 2 সাইজের। তারপরে এখান থেকে একটা 2 সাইজের, একটা 1 সাইজের। সো 1 সাইজের অ্যারে হলে আমার আর কিছু করার দরকার নাই। তারপরে এটা হচ্ছে দুটো 1 সাইজের, এরপরে এটা হচ্ছে 1 সাইজের, 1 সাইজের। ওকে, এই পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সবগুলো বেস কেসে পৌঁছে গেছি। এইখানে এই অ্যারেটা আর এই অ্যারেটা মার্জ করব। সে আমার এই রাইট সাইডের অ্যারেটাতে ছিল কোনো একটা এলিমেন্ট, সে 17, আর রাইট এটাতে, সরি, লেফট এটাতে ছিল 17, রাইট এটাতে ছিল 9। তাহলে সর্টেড যদি আমরা এই দুটো করতে চাই, তাহলে এই দুইটা এলিমেন্ট মার্জ করে আমাকে নতুন একটা অ্যারে বানাতে হবে, যেখানে এলিমেন্ট গুলো এভাবে থাকবে, 9 প্রথমে আসবে, তারপর 17 আসবে। ওকে, সেম ওই পাশের দুটো অ্যারেতে চিন্তা করেন, মনে করেন একটাতে হচ্ছে 12 ছিল, আর একটাতে হচ্ছে 21 ছিল। তাহলে এই দুটোকে মার্জ করলে আমার কি আসবে, 12 আর 21।
তাহলে এখন আমি এই দুইটা অ্যারে পাচ্ছি, একটা হচ্ছে 9 17, একটা হচ্ছে 12 21। এরপরের স্টেপে আমরা এই দুটো অ্যারেকেও আবার মার্জ করব। তাহলে এখন চারটা এলিমেন্টের একটা অ্যারে হবে, বাট মার্জ করার সময় এমন ভাবে মার্জ করব যাতে সেটা সর্টেড হয়। সো 9 12 17 21, ঠিক আছে? এই যে দেখেন, আমরা উপরে যাচ্ছি আস্তে আস্তে। সরি, যেগুলো সাব অ্যারে ছিল সেগুলোর সর্টেড সলিউশনটাকে আমরা কম্বাইন করছি, এই যে কম্বাইন করে আমরা একটা সর্টেড অ্যারে পেলাম, ঠিক আছে? সো এইটা হচ্ছে বেসিক আইডিয়া। সো এখানে কম্বাইন পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ যদি দেখেন তাহলে ডিভাইড ডিভাইড পার্টে বা কনকোয়ার পার্টে আমরা এটা অলরেডি জাস্ট হচ্ছে নর্মাল অ্যারের সে লোয়ার হাই পয়েন্টার আমরা পাঠিয়ে দিচ্ছি, সেটা অনুযায়ী মিড পয়েন্টার বের করে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করছি, এরকম করে বেস কেসে যাচ্ছি। সো সর্টের জন্য আমার মেইন পার্টটা হচ্ছে যখন আমরা এটা মার্জ করব, সেই মার্জ অ্যালগোরিদমটা আমাদেরকে বেসিক্যালি বুঝতে হবে। তাহলে আমরা সামনে আগাই, দেখি। সো এটা হচ্ছে আমাদের অরিজিনাল অ্যারে। এই অরিজিনাল অ্যারেটার উপরে আমরা সর্টিং অ্যালগোরিদম চালাবো। তাহলে বোঝা যাচ্ছে এই অ্যারেটাকে আমরা দুই ভাগে ভাগ করব। এখনো আমরা কোনো সর্টে যাচ্ছি না। আমরা যখন রিকারশনের একদম বেস কেসে গিয়ে, মানে অ্যারে সাইজ যখন 1 হয়ে যাবে, তখন যখন ব্যাক করব, তখন হচ্ছে সর্টিং চালাবো। তাহলে এই স্টেপে এটা হচ্ছে ধরলাম আমার লো, এটা হচ্ছে হাই। তাহলে যেমন এখানে ওয়ান ইন্ডেক্সিং ইউজ করছে, আপনারা জিরো ইন্ডেক্সিং ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো আপনাদের সেকেন্ড ল্যাবে খুব সম্ভবত মার্জ সর্ট, কুইক সর্ট এগুলা নিয়ে কথা বলবে। ফার্স্ট ল্যাব তো ফার্স্ট ল্যাব হচ্ছে আপনাদের ফার্স্ট ল্যাব তো হয় নাই, আচ্ছা যাই হোক। তো সেকেন্ড ল্যাবে মার্জ সর্ট, কুইক সর্ট এগুলো নিয়েও কথা বলবে। ফার্স্ট সর্ট ফার্স্ট ল্যাব তো এই উইকেই হবে। সো স্যার হ্যাঁ, সেখানে কালকেই আপনাদের, আমাদের ফার্স্ট ল্যাব। হ্যাঁ ফার্স্ট ল্যাবে হচ্ছে আপনাদের জাস্ট নর্মাল কি বলে ফাইল ইনপুট আউটপুট, যদি আগের সিলেবাস অনুযায়ী ঠিক থাকে তাহলে ফাইল ইনপুট আউটপুট আর ওই এন স্কোয়ার সর্টিং অ্যালগরিদম ডিসকাস করবে। সেকেন্ড ল্যাব থেকে হচ্ছে আপনাদের এই মার্জ সর্ট, কুইক সর্ট লাগবে। সো এই কারণে হচ্ছে, আর প্লাস আমাদের নেক্সট উইকেও একটা ক্লাস বাদ যাবে, যেটা মঙ্গলবারের ক্লাস। সো এই দুইটা ক্লাস মিলিয়ে আমরা হচ্ছে একটা মেকআপ ক্লাস নিয়ে ফেললাম আর কি, না হলে হচ্ছে আপনারা আবার পিছায় পড়বেন। আচ্ছা যাই হোক। সো বেশি যেটা বলছিলাম, বেশিরভাগ ল্যাব প্রবলেমে দেখবেন আপনাদেরকে ওয়ান ইন্ডেক্সিং ইউজ করতে হচ্ছে। সো সো এখন থেকে ওইটা একটু প্র্যাকটিস করবেন। নর্মালি তো আমরা জিরো ইন্ডেক্সিং ইউজ করি, বাট বেশিরভাগ ল্যাব প্রবলেমে আপনাদেরকে বা ল্যাব কুইজে দেখবেন ওয়ান ইন্ডেক্সিং ইউজ করতে হচ্ছে, মানে ওয়ান থেকে শুরু হচ্ছে। সো নর্মাল অ্যারের ইন্ডেক্সিং গুলোর সাথে এক এক করে অ্যাড করা, এখানে আর তেমন কোনো ব্যাপার না। আচ্ছা দেখি। সো এটা হচ্ছে আমার অরিজিনাল অ্যারে। ফার্স্ট কেসে আমরা রিকার্সিভলি বেস কেস পর্যন্ত যাব, মানে এটার উপরে মার্জ সর্ট কল করলাম। তারপরে মার্জ সর্টের ভিতরে ফাংশনটা কি করবে, বেসিক্যালি অ্যারেটাকে দুই ভাগে ভাগ করবে, এই দুইটা ভাগ। তারপরে এই দুইটা ভাগের উপরে আবার রিকার্সিভলি মার্জ সর্ট কল করবে। তাহলে এই অ্যারেটা দুইটা ভাগে ভাগ হলো, আর এই অ্যারেটা আরো দুইটা ভাগে ভাগ হলো। স্টিল আমার বেস কেস আসেনি। বেস কেস মানে হচ্ছে যখন আমার একটা মাত্র এলিমেন্ট। সর্টের কেসে বেস কেস বা সলিউশন হচ্ছে যখন আমার অ্যারেতে একটা মাত্র এলিমেন্ট থাকে, সে 19, অ্যারেতে আর কিছু নাই, একটা মাত্র এলিমেন্ট, তাহলে সে তো নিজেই সর্টেড, ঠিক আছে? এই কারণে আমরা অ্যারের সর্টিং এর কেসে বেস কেস ধরি, বেশিরভাগ কেসে বেস কেস ধরি যখন আমার অ্যারেতে একটা মাত্র এলিমেন্ট থাকে। কারণ একটা মাত্র এলিমেন্ট থাকলে সে, তার সর্ট করার আসলে কিছু নাই, সে নিজেই সর্টেড। তারপরে এই চারটা ছোট ছোট অ্যারে দুই সাইজের, এগুলো আবার ভাগ হয়ে আমার এরকম একটা অ্যারে হবে, এরকম 8 সাইজের অ্যারে হবে। সো এতটুকু পর্যন্ত গেল আমার কনকোয়ার পর্যন্ত, বা আমরা রিকার্সিভলি বেস কেস পর্যন্ত গেলাম। এখন আমাকে রিকার্শন যখন রিটার্ন করব, তখন এই ছোট ছোট অ্যারে গুলো কম্বাইন করে সর্টেড অ্যারে বানাতে হবে। যেমন এখানে দুইটা অ্যারে, 9 আর 4, এই দুইটা কম্বাইন করে এই অ্যারেতে কিন্তু 4 আর 9 আছে। সো 4 আর 9 থাকা যাবে না, থাকবে হচ্ছে সর্ট করে এভাবে, 9 আগে থাকবে না, 4 আগে চলে আসবে। সেম গোস ফর হিয়ার, এখানে 2 আসবে, এখানে 5 আসবে, এখানে 1 আর 7 ঠিক থাকবে, 4 আর 6 ঠিক থাকবে। এর পরের স্টেপে দেখেন, সো এই যে সর্ট হয়ে আমার ছোট ছোট চারটা সর্টেড অ্যারে পেলাম। ওকে, দুই এইগুলাকে আমরা ছোট ছোট 8টা সর্টেড অ্যারে চিন্তা করতে পারি, যেহেতু এক সাইজের এলিমেন্ট। সো প্রত্যেক দুইটা
যেগুলোকে আমরা ডিভাইড করেছিলাম সেই দুইটা ছোট অ্যারে মার্জ হয়ে সর্ট হয়ে দুই সাইজের চারটা ছোট ছোট অ্যারে বানালো। এরপরে এই দুইটা অ্যারে আবার কোথা থেকে আসে? এই বড় অ্যারেটা থেকে। তাহলে এখন এই দুইটা অ্যারে মার্জ করে আমরা বড় একটা চার সাইজের সর্টেড অ্যারে বানাবো। সেম এই দুইটা অ্যারে মার্জ করে আমরা বড় চার চার সাইজের সর্টেড অ্যারে বানাবো। কিভাবে সর্ট হচ্ছে বা কিভাবে আমরা মার্জ করছি সেটা আমরা পরে আসছি, বাট আইডিয়াটা হচ্ছে এইটা। আপনাদের যদি সিমুলেশন দেখাতে বলে তাহলে কাইন্ড অফ এইভাবে সিমুলেশনটা দেখাতে হবে। আচ্ছা, এরপর তাহলে দেখেন, এখানে আমার 4925 ছিল। তাহলে এই যে 4925, এখন এই দুইটাকে আমাকে মার্জ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা প্রথমে আসবে, তারপরে সেকেন্ড স্মলেস্ট, তারপরে হচ্ছে 5 যেটা সেকেন্ড লার্জেস্ট, তারপরে সবার চেয়ে বড় 9। সেম গোজ ফর হেয়ার, প্রথমে এখান থেকে 1 আসবে, তারপর 4 আসবে, তারপর আবার এখানেই 6 আসবে, তারপরে 7 আসবে। তাহলে এইভাবে আমরা চার সাইজে দুইটা সর্ট অ্যারে পেলাম, যেটা অ্যাকচুয়ালি ডিভাইড হয়ে আসছিল একদম প্রথম অ্যারেটা থেকে। তাহলে এখন এই দুইটা অ্যারে মার্জ করে সর্ট করে আমরা বড় সাইজের এই অ্যারেটা বানাবো। ওকে। হুম। বেসিক্যালি অ্যালগোরিদমটা এভাবে কাজ করে, ডিভাইড ডিভাইড করে করে আমরা সাইজ 1 পর্যন্ত চাই। এরপরে রিকার্সিভলি আমরা ছোট ছোট সাব প্রবলেম গুলো যেগুলো সলিউশন করলাম সেগুলো মার্জ করে বড় প্রবলেমটা সলিউশন বের করি। তাহলে এইটুক পর্যন্ত আমরা এখনো দেখি না অ্যাকচুয়ালি কিভাবে মার্চ করে, সেটা আমরা ডিটেলসে দেখবো। বাট এইটুক পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারে। হ্যাঁ, সরি। স্যার এই যে এখানে যে কম্বাইন করে, এটা কি স্যার কম্বাইন তারপর মার্জ করা লাগবে, মানে মানে সর্ট করা কম্বাইন লাগবে এটা? করলাম বলতে আমাদের ছোট ছোট যে অ্যারে গুলা, সে 9 আর 4, হ্যাঁ স্যার, এই যে এই দুটো ফোর কম্বাইন করে নাইন আমি টু হচ্ছে ফাইভ শর্ট করে মার্চ করলাম। হ্যাঁ। মানে হ্যাঁ স্যার, এগুলা মানে কি মানে দুইটা দুইটা করে কম্বাইন করে তারপর সর্ট করা লাগবে? হ্যাঁ মানে শর্টটাকে আমরা কম্বাইন বলছি, যে এই ছোট দুইটা অ্যারে নিয়ে আমি হচ্ছে বড় একটা অ্যারে বানালাম, এবং অ্যারেটা বানানোর সময় এমন ভাবে বানালাম যেটা হচ্ছে অলরেডি সর্টেড অর্ডারে থাকে। সো এটাকে আমি কম্বাইন স্টেপ বলছি। কম্বাইন তো হচ্ছে একটা কি বলে অ্যালগোরিদমের ডেফিনিশন বা অ্যালগোরিদমের টার্মিনোলজি। এইখানে আমরা ওই স্টেপটাকে মার্জ বলছি, যেটা সিমুলেশন আমরা এক্ষুনি দেখবো। মানে স্যার এই যে 9 আর 4, এটাকে মার্চ করে তারপর আমরা কম্বাইন করব, মানে সর্ট করব না নাকি এরকম অন্যভাবে? হ্যাঁ হ্যাঁ, মানে মার্চ করে মার্চ করাটাকেই মার্চ এমন ভাবে করবো যাতে সেটা সর্টেড হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আর কোনো কোয়েশ্চেন? এই মানে কিভাবে মার্চ করে সেটা আমরা এক্ষুনি দেখবো আর কি। আমরা এখানে ওভারভিউ সর্টিং এর ইয়াটা দেখলাম। এখানে মার্চ ফাংশনটা যেটা অ্যাকচুয়ালি কাজ করে, মার্চ ফাংশনটা এই ছোট ছোট দুইটা সে অ্যারে নিল, এই দুইটা অ্যারে ইনপুট আকারে নিবে, তারপরে আমাকে বড় এইটা অ্যারেটা আউটপুট আকারে দিবে। সো মার্চ ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখবো। বাট এটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা আর? না, এটা তো একটা রিকার্শন, তাই না? রিকার্সিভলি এই জিনিসটা হ্যাঁ, হচ্ছে, তাই রিকার্সিভলি তো? আমরা কোডও দেখবো, কোড বা সিউডো কোডও আমরা দেখবো। সো হ্যাঁ, এটা রিকার্সিভলি কাজ না, করবে। কাজ, স্যার দেখেন এখানে 1 আর 7 তো প্রথমেই ছিলই, তা এটা আর কি শর্টেজ ছিল, স্টিল এটা ডিভাইড করার পর আবার মার্জ হয়েছে। এটা হ্যাঁ নর্মালি মানে আপনি যদি, তো ওইটা হচ্ছে চেক করবেন না। হ্যাঁ, এটা রিকার্সিভলি আমরা বেস কেস যাওয়া পর্যন্ত আমরা এই সেম ফাংশনটা চালাতেই থাকবো। এরপরে বেস কেসে যাওয়ার পরে আমরা চেক করে দেখবো এটা সর্টেড আছে কিনা। সর্টেড অলরেডি থাকলে আমাকে আর কিছু করা লাগবে না, না হলে হচ্ছে আমরা আবার সর্ট করবো, এরকম আর কি। ওকে। আর কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে আমরা এখন দেখি, এই যে বললাম যে ছোট ছোট দুইটা সর্টেড অ্যারে, এখন সেগুলো মার্জ করে বড় অ্যারে বানাচ্ছি। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, জিনিসটা হচ্ছে এই যে আমরা সে 9 আর 4 মার্জ করে 4 আর 9 বানালাম। এইখানে আমরা যদি একটা মার্জ ফাংশন চিন্তা করি, যেটার কাজ হচ্ছে দুইটা অ্যারে নিবে এবং সেটা বড় সাইজের, ওই দুইটা অ্যারে, সে একটা অ্যারে সাইজ হচ্ছে 3 আর একটা অ্যারে সাইজ হচ্ছে 4, এই দুইটা মার্জ করে 7 সাইজের একটা অ্যারে দিবে এবং অ্যারেটা সর্টেড হবে। বাট ইনপুটের বিষয়টা চিন্তা করেন, যে 3 সাইজের অ্যারে দিলাম, 4 সাইজের অ্যারে দিলাম, এই ইনপুট গুলা কিন্তু সর্টেড হতে হবে। কারণ এই ইনপুট গুলো যদি সর্টেড না হয় তাহলে কিন্তু আমাদের মার্জ ফাংশন কাজ করবে না। যেমন দেখেন এখানে প্রত্যেক স্টেপে আমরা যে করে আসলাম, যেমন এখান থেকে যখন আমরা 2 সাইজের অ্যারে বানাচ্ছি, এই যে 2 সাইজের অ্যারে গুলো বানাচ্ছি, এর আগের স্টেপে এই অ্যারেটা যদি আমরা জাস্ট চিন্তা করি, 9 আর 4 ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি,
তাহলে এগুলা কিন্তু অলরেডি সর্টেড, কারণ এক সাইজের অ্যারে আমরা এটাকে সর্টেড হিসেবে চিন্তা করতে পারি, এবং এগুলো ইউজ করে আমরা দুই সাইজের সর্টেড অ্যারে বানাচ্ছি। এই সবগুলো অ্যারে কিন্তু আবার সর্টেড। ওকে, এই চারটা অ্যারে যেগুলো ইয়েলো মার্ক করা, এই চারটা অ্যারে আবার সর্টেড। সো এই 4 9 2 5 এই দুইটা অ্যারে আবার আমরা ইনপুট হিসেবে দিয়ে 4 সাইজের একটা সর্টেড অ্যারে বানাচ্ছি। সো এটা মাথায় রাখতে হবে, মার্জ ফাংশন আমরা এখন যেটা পড়বো সেখানে ইনপুট হিসেবে কিন্তু অলওয়েজ সর্টেড অ্যারে দিতে হবে। এটা বাবল সর্টের মতো, সরি, বাইনারি সার্চের মতো একটা কন্ডিশন। বাইনারি সার্চে যেমন অ্যারেটা সর্টেড হতে হয়, মার্জেও যে ইনপুটটা নিবে সেটা সর্টেড হতে হবে, তাহলেই ও আমাকে বড় একটা, মানে ওই দুইটা মার্জ করে বড় একটা সর্টেড অ্যারে দিতে পারবে। বুঝতে পারছি? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ। স্যার এখানে যে আপনি বলছেন যে যেমন দুইটা সাব যে এরিয়া আছে ওই দুইটাও সর্টেড হতে হবে, বাট আলটিমেটলি আমরা যদি দেখি, আমরা যখন এই দুইটা জিনিস মার্জ করতেছি তখন টুটা আসতেছে পরের এরিয়াটা থেকে আর ফোরটা আসতেছে ফার্স্ট এরিয়াটা থেকে। তো আসলে এই হ্যাঁ, সর্টেড করে আমার লাভ হচ্ছে কি? আমার তো ওটাই আবার তো আমরা সবকিছু। দেখবো আর কি। মানে এইখানে হচ্ছে প্রথম 4 সাইজের এটা পুরোপুরি সর্ট হয়ে যাচ্ছে, মানে ওইটাই হচ্ছে আমরা দেখবো যে কিভাবে মার্জ অ্যালগোরিদমটা কাজ করে। বা আমরা যখন আমরা এইখানে হচ্ছে ডিটেলস এর কমপ্লেক্সিটি দেখবো না, আমরা যখন আরো কমপ্লেক্সিটি দেখবো তখন দেখবো কিভাবে এটা হচ্ছে আমাদের পুরো পুরো কমপ্লেক্সিটিটাকে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমরা নর্মাল বাবল সর্ট, সিলেকশন সর্ট যেগুলো পড়ছিলাম সেগুলোর কমপ্লেক্সিটি ছিল হচ্ছে n²। এখন আমাদের সবগুলোর কমপ্লেক্সিটি হয়ে যাবে হচ্ছে n log n। এটা কিভাবে আসে সেটা দেখবো। বাট হ্যাঁ, এই যে আমরা যে প্রত্যেক স্টেপে মার্চ করছি, আর প্রত্যেকবার দুই ভাগ করে ভাগ করছি, এইসবের কারণে আমাদের টোটাল কমপ্লেক্সিটিটা কমে যাচ্ছে। আমাকে বাবল সর্টে কি করতে হয়, প্রত্যেকটা এলিমেন্টের সাথে বাকি সবগুলো এলিমেন্ট চেক করে দেখতে হয়, সেই বিশাল কমপ্লেক্সিটি আর নাই। আচ্ছা, বুঝতে পারছি? আমি কি কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারছি? স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, আমাদের এক্সামে কি কোয়েশ্চেন করবে মানে মার্কশটটা করে দেখাতে বলবে, না এটা টাইম কমপ্লেক্সিটিটা বের করে দেখাইতে বলবে স্যার? দুইটাই বলতে পারে। এমনকি মার্চ সর্টের হচ্ছে সিউডো কোডও লিখতে বলতে পারে। এক্সামের কোয়েশ্চেনে তো আসলে আমার সবকিছু বলতে পারে, সিমুলেশন থাকতে পারে, টাইম কমপ্লেক্সিটি বের করে দেখাতে বলতে পারে। তারপরে কি বলে, এইটার হালকা এক্সটেনশন দিয়ে কোনো ব্রেন স্টর্মিং কোয়েশ্চেন করতে পারে। একটা বেসিক্যালি নর্মালি সর্টের কোয়েশ্চেন গুলো যেরকম হয়, সে একটা সিনারিও দিয়ে দেয়, সেই সিনারিওতে আপনাদেরকে হয়তো বা ডিটারমাইন করতে হয় কোন সর্ট ইউজ করতে হবে। সেম আমরা দুইটা সর্ট পড়বো আজকে, মার্চ সর্ট আর একটা কুইক সর্ট, কোনটা ইউজ করতে হবে, ইউজ করলে সেটার হচ্ছে সিমুলেশন দেখাতে বলে মাঝে মাঝে, আর মাঝে মাঝে হচ্ছে ওটার কমপ্লেক্সিটি দেখাতে বলে। সো পুরোনো বছরের কোয়েশ্চেন গুলো দেখবেন পুরোনো সেমিস্টারে, তাহলে এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে যে কিভাবে অ্যাকচুয়ালি এক্সামের কোয়েশ্চেন হয়। আমরা আমরা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব, বাট আমরা আগে হচ্ছে অ্যালগোরিদমটা পড়ে নিই আর কি। এবং সবকিছুই আসলে ইম্পর্টেন্ট, কোড, কমপ্লেক্সিটি, সিমুলেশন, সবই ইম্পর্টেন্ট। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মার্জ ফাংশনটা। মার্জ ফাংশন হচ্ছে আমাদের মেইন পার্ট। আমাদের এই সর্টিং অ্যালগোরিদমে মেইন কাজগুলো হয় সব মার্জ ফাংশনে। সো মার্জ আমরা এখানে বড় সাইজে দুটো অ্যারে দেখছি, বাট প্রত্যেক অ্যারেতে বা প্রত্যেক স্টেপে হচ্ছে সেম ভাবে কাজ হয়। সো এইটা হচ্ছে আমাদের দুইটা ইনপুট, এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে, এটা অ্যারে 1, এটা হচ্ছে অ্যারে 2। সো এই দুইটা অ্যারে মার্জ করে আমাদের আরেকটা থার্ড অ্যারে বানাতে হয়। সো বুঝা যাচ্ছে থার্ড অ্যারেটার সাইজ হবে অলওয়েজ অ্যারে 1 আর অ্যারে 2, সাইজ অফ অ্যারে 1 প্লাস অ্যারে 2। ওকে, তো এখন আমরা এটা মার্জ কিভাবে করব। আপনারা এই টেকনিকটা সেকেন্ড ল্যাবে লাগবে, সেটা হচ্ছে আমরা 2 পয়েন্টার টেকনিক ইউজ করব। 2 পয়েন্টার টেকনিক মানে, এই যে অ্যারে 1 এটার স্টার্টে আমি একটা সে পয়েন্টার দিলাম i, আর অ্যারে 2 এটার স্টার্টে একটা পয়েন্টার দিলাম j। ঠিক আছে, এরপরে আমরা এই দুইটা কারেন্ট পয়েন্টার, দুইটা তো দুইটা 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 কিন্তু আলাদা অ্যারেতে পয়েন্টার, এই দুইটা পয়েন্টারের যে এলিমেন্টটাকে পয়েন্ট করে সেগুলোকে কম্পেয়ার করব। তার মানে বেসিক্যালি অ্যারে 1 i আর অ্যারে 2 j, এই দুইটা এলিমেন্ট কম্পেয়ার করব। তিনটা কেস হতে পারে, যে অ্যারে 1 i হচ্ছে বড়, এটা বড় হতে পারে, এটা ইকুয়াল হতে পারে, এটা ছোট হতে পারে। ঠিক আছে, সো যদি আমার এই এলিমেন্টটা বড় হয়, তার মানে এই এলিমেন্টটা ছোট,
তাহলে এই কেসে আমার নতুন অ্যারের ফার্স্টে এটা আসবে, এটা আমি শিওরলি বলতে পারি। কেন? কারণ আমার অ্যারেগুলা ইন ইটসেলফ সর্টেড। ঠিক আছে, অ্যারেগুলা ইন ইটসেলফ সর্টেড, তাহলে 1 আর 2 এর মধ্যে কম্পেয়ার করলে আমি এইটা শিওরলি বলতে পারি যে এখানে যে 1 আছে বা প্রথম এলিমেন্টটা, আর এইদিকে যে 2 আছে, এটা হচ্ছে অ্যারে 1 এর প্রথম এলিমেন্ট। এইগুলা তাদের নিজস্ব অ্যারেদের মধ্যে সবচেয়ে স্মলেস্ট এলিমেন্ট। যেহেতু অ্যারেগুলো নিজেরা সর্টেড, তাহলে এগুলো হচ্ছে স্মলেস্ট এলিমেন্ট পার্টিকুলার, মানে করেসপন্ডিং অ্যারের মধ্যে স্মলেস্ট এলিমেন্ট। তাহলে এই স্মলেস্ট এলিমেন্ট দুটোর মধ্যে যেটা স্মলার, দুই নিজেদের স্মলেস্ট এলিমেন্টের মধ্যে যেটা স্মলার, সেটা নিশ্চয়ই আমাদের মেইন অ্যারের ফার্স্টে বসবে। ইকুয়াল হলে আমরা যে কোনো একটা বসাতে পারি, রাইট? আমাদের অ্যারেটা এমন হতে পারে 1 2, তারপর হচ্ছে 1 5। তাহলে এই দুইটা যদি ইকুয়াল হয়, তাহলে আমরা যে কোনো একটা নিয়ে বসাতে পারি আমাদের বড় অ্যারের ফার্স্টে। আচ্ছা, আর যদি বড় বড় হয়, যেমন এখানে তো বড় এক্সাম্পলটা দেখলাম 2 1 এর সাথে বড়, সো 2 তো অবশ্যই নতুন অ্যারের ফার্স্টে বসবে না, ফার্স্টে যেটা ছোট সেটাই বসবে। সো এটা যদি আমাদের অ্যাসেন্ডিং অর্ডার হয়, ডিসেন্ডিং অর্ডারে হলে জাস্ট জিনিসটা উল্টায় যাবে, আর কোনো কিছু না। তখন ফার্স্ট এলিমেন্ট গুলো হবে হচ্ছে লার্জেস্ট এলিমেন্ট। আচ্ছা, আমরা আরেকটু সিমুলেশন দেখি। সো এই যে এটা হচ্ছে আমাদের দুইটা পয়েন্টার। সো আমরা প্রথমে পয়েন্টার দুইটার যে এলিমেন্ট গুলোকে পয়েন্ট করে অথবা অ্যারের ওই ইন্ডেক্সের এলিমেন্ট গুলাকে, পয়েন্টার মানে হচ্ছে বেসিক্যালি ইন্ডেক্স, এটা আমরা বাইনারি সার্চ থেকেও জানি যে লোয়ার হাই পয়েন্টার নিতাম। যে ইন্ডেক্সকে পয়েন্ট করে সেই দুইটা ইন্ডেক্সের ভ্যালুগুলো চেক করলাম, চেক করে দেখলাম যেটা ছোট সেটা আমার নতুন অ্যারেতে বসালাম। এখন বসানোর ফলে কি হবে? বসানোর ফলে আমি তো এই এলিমেন্টটা বসিয়ে ফেলেছি, তার মানে এই এলিমেন্টটা আমার নতুন অ্যারেতে প্লেস করা শেষ, তাহলে এই এলিমেন্ট নিয়ে আমার কাজ নাই। তাহলে এই যে পয়েন্টারটা, সেটা যদি আমার জে পয়েন্টার হতো, তাহলে আমরা জে পয়েন্টারটাকে এক ঘর আগাবো। ঠিক আছে, আমার অ্যারের মধ্যে যে পয়েন্টারটাকে এক ঘর আগাবো। ওকে, এরপরে আমরা আবার সেম কাজ করব। আই পয়েন্টারটাকে, যেহেতু এইটা আমার হচ্ছে আমার মেইন অ্যারেতে আমি প্লেস করিনি, তাহলে এইটা আমার আগানোর দরকার নাই, বাট যে পয়েন্টারটা আগালাম এরপরে আবার চেক করব। এই এখন 2 আর 9 এর মধ্যে কম্পেয়ার করব। সো 2 আর 9 এর মধ্যে কম্পেয়ার করলে 2টা আসবে ছোট, তাহলে এই 2টা আমার নতুন অ্যারেতে বসাবো। এবং এখানে যে 2টা যে পয়েন্টার ছিল, সেই পয়েন্টারটাকে এক ঘর আগাবো সেম। সো যখনই কোনো একটা অ্যারের একটা এলিমেন্ট আমি নতুন অ্যারেতে বসিয়ে ফেলবো, সেই অ্যারের পার্টিকুলার পয়েন্টারটাকে আমি এক ঘর আগিয়ে দেবো। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা পয়েন্টার, জাস্ট অ্যারের দুইটা কম্পারিজন করছি, যে A1I আর A1 যে এর মধ্যে কম্পেয়ার করব। যেটা ছোট সেটা নতুন অ্যারেতে বসাবো। যদি আমার A1 থেকে আসে এলিমেন্টটা, তাহলে I = I+1 হবে, মানে পয়েন্টারটাকে এক ঘর আগাবো। যদি আমার অ্যারেটা হচ্ছে A2 থেকে আসে, মানে এলিমেন্টটা A2 থেকে আসে, তাহলে ওই পয়েন্টারটা এক ঘর আগাবো। সেম ভাবে আবার 7 আর 9 এর মধ্যে কম্পেয়ার করলাম, তাহলে 7 হচ্ছে ছোট হয়, তার মানে সমান হলে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, যে কোনো একটাকে এক ঘর আগালেই চলবে। 7 ছোট হয়, তাহলে 7 বসালাম, তাহলে 7 যেহেতু বসিয়ে ফেললাম, তাহলে এই পয়েন্টটা এক ঘর আগালো। তারপরে আবার 13 আর 9 এর মধ্যে কম্পেয়ার করলাম, 9 ছোট, 9 বসিয়ে ফেললাম। এরপরে 11 আর 13 এর মধ্যে কম্পেয়ার করব, তাহলে 11 হচ্ছে ছোট, 11 হচ্ছে ছোট, তাহলে 11 হচ্ছে আমার নতুন অ্যারেতে বসবে। আর 11 যেহেতু বসালাম, তাহলে পয়েন্টারটা এক ঘর আগে 12-এ চলে যাবে। এরপরে 12 আর 13 এর মধ্যে কম্পেয়ার করব, 12 ছোট, সো 12 বসলো। এখন আমার এ আর এর পয়েন্টারটা শেষ। ঠিক আছে, দেখেন এরকম হতে পারে কোনো এক সময় আপনার কোনো একটা পার্টের পয়েন্টার ওই অ্যারেকে ক্রস করে চলে গেল, মানে ওই অ্যারে সবগুলো এলিমেন্ট আমার বসানো শেষ। দেখেন 1 9 11 12 এই সবগুলো বসানো শেষ, বাট আরেকটা অ্যারের এলিমেন্ট গুলো এখনো বসানো হয় না, যেমন 2 7 বসছে, বা 13 আর 20 কিন্তু এখনো বসে নাই। তাহলে এই কেসে কি হবে? যদি কোনো কারণে একটা অ্যারে শেষ হয়ে যায়, তাহলে আরেকটা অ্যারে পুরোপুরি জাস্ট ওখানে আর কম্পেয়ার করার দরকার নেই, কারণ এগুলা কিন্তু আমরা জানি এই অ্যারেটা অলরেডি সর্টেড। তাহলে এই এলিমেন্ট যদি আমার নতুন অ্যারেতে বসে, তাহলে ওগুলো যে অর্ডারে আছে সেই অর্ডারে বসে যাবে। তাহলে জাস্ট 13 আর 20 নতুন অ্যারেতে প্লেস করে দিব।
ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের দুইটা 4 সাইজের অ্যারে থেকে নতুন একটা, এটা কিন্তু নতুন অ্যারে, নতুন একটা 8 সাইজের অ্যারে আমরা পাবো। ঠিক আছে? সো এটা হচ্ছে মার্জ মার্জ ফাংশনের সিমুলেশন। সো আমরা যেটা বললাম যে আমরা মার্জ সর্টের মধ্যে মার্জ সর্টের সিমুলেশন এক জিনিস, আর মার্জ সর্টের মধ্যে মার্জ ফাংশন হচ্ছে একটা কম্পোনেন্ট, সেটা সিমুলেশন আলাদা, বা সেটা হচ্ছে আলাদা একটা ফাংশন। মার্জের সিমুলেশনটা কি বুঝতে পারছি সবাই? জাস্ট দুইটা পয়েন্টার নিব, দুইটা অ্যারেতে দুইটা পয়েন্টার, কারেন্ট এলিমেন্ট গুলা কম্পেয়ার করব। কম্পেয়ার করলে যে এলিমেন্টটা আমার ছোট হয়, যে এলিমেন্টটা আমার ছোট হয় সেই এলিমেন্টটা আমি নতুন অ্যারেতে বসাবো। তারপরে সরি, সেই এলিমেন্টটা নতুন অ্যারেতে বসাবো। তারপর হচ্ছে ওই যে অ্যারে থেকে বসালাম সেই পয়েন্টারটা এক ঘোরা আগাম। তারপর আবার কন্টিনিউয়াসলি কম্পেয়ার করব। ততক্ষণ পর্যন্ত কম্পেয়ার করব যতক্ষণ না পর্যন্ত আমার এনি ওয়ান পয়েন্টার অ্যারের লেন্থের সমান হয়ে যায়। ঠিক আছে? যেমন এই কেসে আমার সেকেন্ড অ্যারের পয়েন্টারটা অ্যারের লেন্থের সমান হয়ে গেছিল। আমরা 0 থেকে স্টার্ট করলে 0 1 2 3 হয়ে এটা 4-এ চলে গেছিল। সো যদি সমান হয়ে যায় তাহলে কম্পেয়ারটা বন্ধ করে দিয়ে চেক করব আরেকটা যে অ্যারে, সেখানে এক্সট্রা কোনো এলিমেন্ট ছিল কিনা। যেমন এখানে এক্সট্রা এলিমেন্ট ছিল, যদি এক্সট্রা এলিমেন্ট থাকে তাহলে অটোমেটিক্যালি সেটা ওখানে বসিয়ে দেব। ঠিক আছে? সো এখন অনেক সময় এমন হতে পারে যে ধরেন স্যার আপনাকে দুইটা এটার সুডো আলাদা কোডটা সাইজের, একটু দেখাই দিতে পারবেন, হ্যাঁ হ্যাঁ তাহলে একটু সুডোকোড, বেটার হয়েছে। আমরা সুডোকোডও দেখবো, সিমুলেশন দেখবো, সুডোকোড দেখবো। আজকে কমপ্লেক্সিটি দেখবো না, কারণ আমরা রিকার্সিভ এর কমপ্লেক্সিটি এখনো শিখি নাই। বাট হ্যাঁ, বাকি সবকিছু আমরা দেখবো। সো এইটার মাল্টিপল কেসেস হতে পারে। যেমন চিন্তা করেন দুইটা আলাদা সাইজের অ্যারে হতে পারে। যেমন এখানে তো দুইটা 4 সাইজের ছিল, তাহলে 1 5 7 9। আর আরেকটা হতে পারে 2 4 4 8 10 11 13, সে ফর এক্সাম্পল। এই দুইটাও কিন্তু সর্টেড অ্যারে। এখন আমি চাইলে এই দুইটাও কিন্তু আমি কি করতে পারি, মার্জ করতে পারি। জাস্ট পয়েন্টারটা আমরা এখানে নিলাম, 1 আর 2 কম্পেয়ার করব, তাহলে 1 বসবে, 1-এর পয়েন্টারটা এক ঘর আগাবে। এরপরে 2 আর 5 কম্পেয়ার করব, 2 বসলো। তারপরে 2 যেহেতু বসলো তাহলে 2-এর পয়েন্টারটা এক ঘর আগালো। এখন 4 আর 5 কম্পেয়ার করব, তাহলে 4 বসলো। তারপরে 4 যেহেতু বসলো তাহলে পয়েন্টারটা এক ঘর আগাবে, আবার 4, আবার 4 আর 5 কম্পেয়ার করলাম, 4 বসলো। সো 4 যেহেতু বসলো পয়েন্টারটা এক ঘর আগাবে। তারপরে 8 আর 5-এর মধ্যে কম্পেয়ার হবে, 5 বসলো। তারপর 5 যেহেতু বসলো তাহলে এটা এক ঘর আগাবে, 7 বসবে। 7 আর 8-এর মধ্যে কম্পেয়ার হয়ে এরা এক ঘর আগাবে। এরপরে 8 আর 9-এর মধ্যে কম্পেয়ার হলে 8 বসবে, এটা এক ঘর আগাবে। তারপর 10 আর 9-এর মধ্যে কম্পেয়ার হবে, 9 বসলো। তাহলে এটা এক ঘর আগানোর চেষ্টা করবে, বা চেষ্টা করে দেখবে কি আমার এই অ্যারেটা সম্পূর্ণ শেষ। তাহলে এখন আমাকে কম্প্যারিজনের লুপ থেকে বের হয়ে যেতে হবে। তাহলে এইখানে অলরেডি তিনটা এলিমেন্ট বাকি। সো 10 11 13 জাস্ট পরপর বসে যাবে। ঠিক আছে? আরো একটা এক্সট্রিম কেস হতে পারে, মনে করেন 1 2 3 4, আর এদিকে হচ্ছে 5 6 7 8 9। তার মানে যে কোনো একটা পার্টিকুলার অ্যারের সবগুলো এলিমেন্ট আরেকটা অ্যারের সবগুলো এলিমেন্টের চাইতে ছোট। সেই কেসে যতই কম্পেয়ার করি না কেন এই সবগুলা হচ্ছে আগে বসে যাবে। মানে কম্পেয়ার করলে আমরা সেম প্রসেসে আগালেও এই সবগুলো আগে বসে যাবে। তারপরে বাট এই পয়েন্টটাতে তো এক ঘরও আগাবে না, তারপরে এই সবগুলো বসে যাবে। এরকম মাল্টিপল নানান টাইপের কেস হতে পারে। বাট পয়েন্টারটা যদি আপনি ঠিকভাবে আগান আর কম্পারিজনটা ঠিকভাবে করেন, আর ওই চেকটা ঠিকভাবে করতে হবে যে আমার কোনো একটা পার্টিকুলার শেষ হয়ে যাচ্ছে কিনা। কারণ শেষ না হইলো, শেষ হয়ে গেল বাট আপনি স্টিল কম্পেয়ার করার ট্রাই করতেছেন, তাহলে তো অ্যারে আউট অফ বাউন্ড একটা এরর খাবেন আর কি। আচ্ছা, তাহলে স্যার এটা তাহলে গেল আমাদের মার্চ সিমুলেশন। হ্যাঁ বলেন, কি বলছেন? check করে নেওয়া ভালো না যে যে কোনো দুইটা এর মধ্যে লাস্টের এলিমেন্টটা ওই আরেকটা এর ফার্স্ট এলিমেন্ট থেকে ছোট নাকি, তাইলে তো হচ্ছে কাজ আরো কমে যাবে না? আম যে কোনো বুঝি নাই, কি বলছেন? স্যার আগে যে আগের পেজে যে এক্সাম্পলটা দেখালেন যে ফার্স্ট এর সবগুলো এলিমেন্টই হচ্ছে ছোট, তো আমরা যদি চেক করে নিই যে ফার্স্ট এর বা সেকেন্ড এর লাস্ট এলিমেন্টটা হচ্ছে আরেকটা এর ফার্স্ট এলিমেন্ট থেকে ছোট নাকি, তাইলে তো আমাদের আর এতবার পয়েন্টার চেঞ্জ করতে হচ্ছে না, তাহলে আরো কাজ কমে যেত না? হ্যাঁ মানে, হ্যাঁ, আপনি চেক করতে পারেন যে এটার 4 আপনার 5-এর চাইতে ছোট কিনা। তাহলে আপনি প্রথমে প্রথমে এটা বসিয়ে পরে পরেরটা বসিয়ে করতে পারেন।
বাট আপনি চিন্তা করেন নর্মালি যদি আপনি একটা সর্টিং অ্যালগোরিদম চালান তাহলে এই কেস আসার সম্ভাবনা আসলে খুবই কম। সো হ্যাঁ, আপনি এক্সট্রা চেকটা রাখতে পারেন, বাট এটা আপনার যে খাটবে বা এটা যে আপনার ইউজ হবে সেই সম্ভাবনাটা খুবই কম। আমরা এই ধরনের কর্নার কেস ইউজ করি যদি যখন এই কেসটা মাল্টিপল টাইমস বা এই কেসটা প্রায়ই আসে, এইরকম কোনো সিচুয়েশন যদি হয় তাহলে এই ধরনের কেস আমরা ইউজ করি। বাট তা না হলে আসলে আমাদের আসলে মানে এই এক্সট্রা চেকটা করার দরকার নেই। বাট হ্যাঁ, আপনি যদি এই এক্সট্রা চেকটা করেন তাহলে অবশ্যই এই এলিমেন্টটা ইয়াই হবে, মানে এটা বসাতে আরো সুবিধা হবে। আপনি জাস্ট দুইটা অ্যারে ট্রাভার্স করে করে দিলেন, দুইটা অ্যারে ট্রাভার্স করেছে নতুন অ্যারেতে বসিয়ে দিলেন। বাট এইখানে এটা করলেও কেন লাভ হবে না সেটা আমরা দেখবো যখন আমরা অ্যাকচুয়ালি মার্জ অ্যালগোরিদমটার কমপ্লেক্সিটি দেখবো। কেউ কি বলতে পারবেন মার্জ অ্যালগোরিদম যেটা আমরা এখানে যেটা দেখলাম, এই এক্সাম্পলটা বা একটু আগে যেটা দেখলাম বা এই এক্সাম্পলই ধরেন, মার্জ অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি কত? মার্জ সর্টের না, মার্জ সর্টের কমপ্লেক্সিটি আমরা পরে দেখবো। বাট মার্জ অ্যালগোরিদমে আমরা কিন্তু রিকার্সিভ কিছু ইউজ করিনি। তাহলে মার্জ অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি কত, কি মনে হয়? চিন্তা করেন আমরা কয়টা এলিমেন্ট ট্রাভার্স করছি বা কিরকম কয়টা কম্পারিজন হচ্ছে। স্যার এট লগ টাইমস। এন হবে, লগ টু হুম। বেস এন, লগ এন মানে লগ বাইনারি এন কেন? সার্চের। আমি কিন্তু মার্জ সর্ট বলি নাই, মার্জ অ্যালগোরিদম বলছি। মার্জ সর্টের একটা পার্ট হচ্ছে মার্জ অ্যালগোরিদম। মার্জ অ্যালগোরিদম আমরা কি দুই ভাগে ভাগ করছি? স্যার খালি এন হবে না? খালি এন হবে, মানে লিনিয়ার হবে, ঠিক আছে। আমরা কিন্তু ওই যে ভাগটা করে তারপরে হচ্ছে ছোট অ্যারে আসছে তারপরে মার্জ করলাম ওইটা কিন্তু বলি না, আমরা জাস্ট বলছিলাম মার্জ অ্যালগোরিদমটা মানে এইখানে যেটা দেখালাম, ঠিক আছে। এই পার্টিকুলার এখানে যে এক্সাম্পলটা দেখলাম বা একটু আগে চার সাইজে দুটো অ্যারে নিয়ে যেটা দেখলাম, সেইটার সেই অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি দেখেন কেন এন বা কেন লিনিয়ার। এখানে আমরা এই অ্যারেটা, এই অ্যারেটার সাইজ হচ্ছে 4, তাহলে আমার পয়েন্টারটা কিন্তু সবসময় 4 ঘর আগাবে, ঠিক আছে। 4 ঘর আগাবে, মাঝখানে আরো কিছু কম্পারিজন হচ্ছে, তো সেগুলোকে আমরা কনস্ট্যান্ট টাইম ধরে নিতে পারি। সেম এইখানে আমার পয়েন্টারটা 4 ঘর আগাচ্ছে, বা 4 ঘর বা 5 ঘর যায় আগাক, এরপরে বাকি এলিমেন্ট গুলো বসে যাচ্ছে। এখন এই যে বাকি এলিমেন্ট গুলো আমি বসাবো এটাও কিন্তু আমাকে ফর লুপ চালাই করতে হবে, ঠিক আছে। আমার যে এলিমেন্ট গুলো বাকি থাকবে সেগুলোকে ফর লুপ চালায় আমার এখানে নতুন অ্যারেতে একটা একটা এলিমেন্ট বসাতে হবে। ওকে, তাহলে তার মানে আমাকে দুইটা অ্যারেই ছোট মানে আমি যে দুইটা অ্যারে ইনপুট হিসেবে পাবো, দুইটা অ্যারেই হচ্ছে আমাকে পুরো ট্রাভার্স করতে হচ্ছে। ওকে, 1 5 7 9 2 4, এই প্রত্যেকটা সরি এই প্রত্যেকটা এলিমেন্ট আমি একবার একবার করে ট্রাভার্স করে যাচ্ছি। তার মানে আমার ছোট অ্যারেটার সাইজ যদি হয় এম, বড় অ্যারেটার সাইজ যদি হয় হচ্ছে এন, তাহলে আমি ধরতে পারি এটার কমপ্লেক্সিটি ও অফ এম প্লাস এন, বা বেসিক্যালি লিনিয়ার, ঠিক আছে। সো এটার কমপ্লেক্সিটি হচ্ছে লিনিয়ার। এটা মার্জ, মার্জ যেটা ফাংশন সেটার এই এইটার হচ্ছে কমপ্লেক্সিটি। আমরা এখনো মার্জ সর্টের কমপ্লেক্সিটিতে যাই না। তাহলে এখানে অ্যালগোরিদমটা আবার দেওয়া আছে যে আমার দুইটা সর্টেড অ্যারে ইনপুট আকারে থাকবে এ আর বি। এই দুইটা ইউজ করে আমরা থার্ড আরেকটা সর্টেড অ্যারে বানাবো, নতুন অ্যারে, রাইট। সি অ্যাজ দ্য মার্জ অ্যারে, নতুন একটা অ্যারে বানাবো যেটা ওই দুইটা এ আর বি অ্যারের সর্টেড অর্ডারে থাকবে। সো N1 হচ্ছে আমার অ্যারের লেংথ, এ এর লেংথ, N2 হচ্ছে বি এর লেংথ, তাহলে অবশ্যই সি এর লেংথ হবে N1 প্লাস N2, এবং কমপ্লেক্সিটি হবে হচ্ছে অফ N1 প্লাস N2 অথবা লিনিয়ার। দুইটা ইন্ডেক্স আমরা, দুইটা ইন্ডেক্স মানে আই আর জে নিলাম, এ আর বি কে পয়েন্ট করলাম, while এ আর বি আর নট এমটি। ওকে, এ আর বি আর নট এমটি বলতে আমরা ওই যে পয়েন্টার গুলো দিয়ে চেক করবো যে পয়েন্টারটা কোনো আউট অফ বাউন্ড চলে যাচ্ছে কিনা। এই দুইটার মধ্যে যেটা স্মলার, মানে কারেন্ট ইন্ডেক্স গুলোর মধ্যে যেগুলো স্মলার সেইটা সি তে অ্যাড করব। আর স্মলার যেটা সেটা আমি অ্যাড তো করে ফেললাম, তাহলে ওটার ইন্ডেক্সকে 1 ঘর আগাবো। যদি আমার এইটুক করার পরে কোনোটা নট এমটি থেকে যায়, যেটা আমরা দুইটা কেসে দেখলাম যে আরো কিছু এলিমেন্ট রয়ে গেছে, একটা অ্যারে অলরেডি শেষ হয়ে গেছে আরেকটা হচ্ছে নন এমটি রয়ে গেছে, তাহলে ওই রেস্ট অফ দ্য এলিমেন্টস আমরা সি তে কপি করে দেবো। তো এই পুরো অ্যালগোরিদমটা আমার চলবে, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত আপনি যদি দেখেন তাহলে ইন্ডেক্স গুলা পুরো অ্যারের লেন্থ কে ট্রাভার্স করবে। তার মানে এটার কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন। এটুকু স্যার পর্যন্ত কোনো আমরা কি কোয়েশ্চেন? পরীক্ষায় এভাবে লিখবো ওই সিওডো কোড গুলো পরীক্ষায় কেন লিখবো? বুঝি নাই।
ও তো হ্যাঁ, বই থেকে এইভাবেই লিখতে পারেন, কোড আকারেও লিখতে পারেন, ওই যেটা বললাম ফ্লোচার্ট আকারেও লিখতে পারেন। মানে এইভাবেই লিখতে হবে এমন কোনো কথা নাই, আপনার যেভাবে নর্মাল ফাংশনের মতো করে লিখলেও চলবে, এভাবেই লিখতে হবে। মানে নর্মালি আপনি যখন, এটা হচ্ছে একটা বই থেকে নেওয়া, এই বইটা হচ্ছে আপনাদের ড্রাইভেও দেওয়া আছে দেখবেন। সো বই থেকে নেওয়া। সো নর্মালি আপনারা যখন হচ্ছে কোনো অ্যালগোরিদমসে কোনো পেপারে বা কোনো রিসার্চ, কি বলে, রিসার্চ পেপারে বলেন বা কোনো প্রপোজালে লেখে, তখন এইভাবে হচ্ছে অ্যালগোরিদম লিখে আর কি। ঠিক আছে না, লাইন নাম্বার দিতে হয় বা লেটেক্সে করলে এভাবে লিখতে হয়, ইনপুট আউটপুট কি দেখাতে হয়। বাট এটা নট ম্যান্ডেটরি, আপনি নর্মাল ফাংশনের মতো করে লিখলেও সমস্যা নেই। যদি আপনাকে মার্জের অ্যালগোরিদম লিখতে বলে তাহলে নর্মাল ফাংশনের মতো করে লিখলেও সমস্যা নেই। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে ওইটা গেল হচ্ছে আমার মার্জ। এই যে ওই মার্জ ফাংশনটা আমরা এখানে ইউজ করছি, ঠিক আছে। মার্জ ফাংশনটা এখানে ইউজ করছি। তাহলে মার্জ সর্টের ফাংশনটা কি? আমার বেস কেস যদি না হয়, অ্যারে যদি অ্যারে সাইজ যদি 1 হয়, তাহলে তো এটা অলরেডি সর্টেড, ওটা আর কিছু করার দরকার নেই, রিটার্ন করে দিব। এছাড়া এলস রিকার্সিভলি দুইটা সাব অ্যারে সর্ট করবো। প্রথমে দুই যেভাবে ভাগ করলাম, এই যে 1 থেকে n/2 আর n/2 থেকে n। তো এটাকে আপনারা চিন্তা করতে পারেন, এটা মানে জাস্ট হচ্ছে অ্যালগোরিদম আকারে লিখছে, এটাকে আপনারা চিন্তা করতে, আমরা মিড বের করলাম, দুইটা আলাদা আলাদা অ্যারে বানালাম, তারপরে সেটা হচ্ছে রিটার্ন করলাম। তারপরে এই যে এটা হচ্ছে নতুন একটা সর্টেড অ্যারে আমি পেলাম। সো এখানে আমি বারবার এই কথাটা হাইলাইট করার কারণ হচ্ছে, এখানে কিন্তু আপনার ছোট ছোট অ্যারে দুইটা মার্জ করে অবশ্যই নতুন একটা অ্যারে বানাতে হবে। ওকে, যেমন দেখেন, এইখানে ছোট দুইটা অ্যারে আমি ক্রিয়েট করে নিছি, A1 A2, এই দুইটা অ্যারে আমাকে ক্রিয়েট করতে হচ্ছে। আমি চাইলেও পুরোনো অ্যারেটার মধ্যে এই মার্জ অ্যালগোরিদমটা চালাতে পারবো না, কারণ পুরোনো অ্যারের মধ্যে যদি আপনি জিনিসপাতি হচ্ছে ওভাররাইট করতে থাকেন, এই যে দুইটা ছোট কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে হচ্ছে ওভাররাইট করে দিলাম, তাহলে আপনার পরের স্টেপে কম্পারিজনে সমস্যা হবে বা কোনো কোনো এলিমেন্ট হারিয়ে যেতে পারে। সো যেমন এইখানে পার্টিকুলার এই অ্যালগোরিদমটা কি করছে, ছোট যে দুইটা অ্যারে নতুন করে ক্রিয়েট করছে, আর এরপরে বড় অ্যারেটা ক্রিয়েট করার পরে বড় অ্যারেটা হচ্ছে ওভাররাইট করে দিচ্ছে। মানে এটা আমার অ্যাকচুয়াল ইনপুট ছিল, ইনপুটটা ওভাররাইট করছে, সমস্যা নাই। বাট যে কোনো কেস, বা আপনি এমন করতে পারেন যে মেইন অ্যারেটা আপনি ম্যানিপুলেট করে ছোট ছোট অ্যারে দুইটা, ছোট ছোট অ্যারে দুইটা হচ্ছে আপনি পুরোনো অ্যারে থেকে স্প্লিট করে বানালেন, বাট বড় অ্যারেটা হচ্ছে নতুন করে বানালেন, মানে এই মার্জ অ্যারেটা নতুন করে বানালেন, সেটাও হইতে পারে। বাট এইখানে মার্জ সর্টের কেসে আমাকে অবশ্যই নতুন অ্যারে বানাতেই হবে, ঠিক আছে। প্রত্যেক স্টেপে আমাকে নতুন অ্যারে বানাতেই হবে। সো মার্জ অ্যালগোরিদম যেটা, এই যে ক্রিয়েট, এই লাইনেও দেখা যাচ্ছে নতুন যে অ্যারেটা যেটাতে আমি মার্জ করছি সেটা অবশ্যই আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। তার মানে এটার স্পেস কমপ্লেক্সিটি কত হতে পারে? এটার স্পেস কমপ্লেক্সিটি কত? স্যার যেহেতু আমাকে নতুন অ্যারে ক্রিয়েট করতে হচ্ছে, তার মানে এটার স্পেস কমপ্লেক্সিটিও O(n). ওকে, তার মানে এখানে আমাকে নতুন অ্যারে বানাতে হবে, এটার কমপ্লেক্সিটি এটার ইনপুট সাইজের উপর ডিপেন্ড করবে। এন মানে হচ্ছে আমার ছোট ছোট যে দুটো অ্যারে ইনপুট আকারে দিলাম, সেগুলোর যোগ, সেগুলোর সাইজের যোগফল। তাহলে মার্জ অ্যালগোরিদমটার রান টাইম কমপ্লেক্সিটি, মানে যেটা টাইম কমপ্লেক্সিটি সেটাও O(n), যেটা স্পেস কমপ্লেক্সিটি সেটাও O(n). স্যার আমি যে এটা ছোট আপ এরিয়া গুলো বানাচ্ছি ওইটাও ও ফ্যানের সাথে যোগ হবে না? ছোট অ্যারেগুলার কারণেই তো O(n) আসছে, এটাই বলতেছি। এই যে A1 এটার সাইজ হচ্ছে মনে করেন n/2, A2 এটার সাইজ হচ্ছে n/2, তার মানে টোটাল আমার প্রত্যেক স্টেপে n পরিমাণ নতুন জায়গা লাগতেছে, এটাই তো বললাম, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, সো মার্সর হচ্ছে আউট অফ প্লেস অ্যালগোরিদম কেন? কারণ এখানে আমাকে নতুন অ্যারে ইউজ করতে হয় আউট অফ প্লেস, যেখানে আমাকে নতুন ডেটা স্ট্রাকচার ইউজ করতে হয়। সো দেখবেন, এরপরে কি পিকচারে চলে গেছে, হ্যাঁ। সো এরপরে হচ্ছে নতুন অ্যালগোরিদমে যাব, বাট তার আগে এটার থেকে কোয়েশ্চেন কেমন আসে। কোয়েশ্চেন হলে আপনাকে ডিরেক্টলি বলবে না, আপনাকে হয়তোবা এরকম একটা সিনারিও দিয়ে দিল যে এখানে কিছু আনসর্টেড আছে, যেমন লাস্ট সেমিস্টারে যেটা ছিল যে একটা ওয়্যার হাউস, সেই ওয়্যার হাউসে কিছু প্রোডাক্ট ছিল, সেগুলোতে কিছু আইডি নাম্বার ছিল, সেগুলোকে সর্ট করা লাগতো, ঠিক আছে। সো এখন আপনাকে যেমন বলে দিল যে এগুলো সর্ট করা লাগবে, তো এটার জন্য একটা অ্যালগোরিদম লিখো। কিন্তু ডিরেক্টলি আপনাকে কখনো বলবে না যে এটার জন্য বাবল সর্ট ইউজ করো বা এটার জন্য মার্জ সর্ট ইউজ করো, এটার জন্য হচ্ছে কি বলে কুইক সর্ট ইউজ করো, কুইক সর্ট হচ্ছে এর পরেরটা। সো ডিরেক্টলি বলবে না, আপনাকে এরকম বলতে পারে যে মার্জ সর্টের অ্যালগোরিদমের কমপ্লেক্সিটিটা হচ্ছে n log n।
ঠিক আছে, এন লগ এন কিভাবে আসে সেটা আমরা দেখবো। সেটা আমরা হচ্ছে যখন রিকার্সিভ কমপ্লেক্সিটি পড়বো তখন হচ্ছে আরেকটু দেখবো। আমরা কয়েকটা আগে পড়ে নেব, কয়েকটা হচ্ছে এরকম রিকার্সিভ অ্যালগোরিদম আগে পড়ে নিব। সো এন লগ এন, এটা আমি দেখি নেক্সট ক্লাসে একটু ডিসকাস করে দিব। আজকে আমরা অ্যালগোরিদম গুলো পড়ি। সো আপনাকে কোয়েশ্চেনে বলতে পারে যে এমন একটা অ্যালগোরিদম লিখো যেটা মোর দেন লিনিয়ার টাইম, মোর দেন লিনিয়ার মানে হচ্ছে মোর দেন ও অফ এন, বাট লেস দেন ও অফ এন স্কোয়ার। সো নর্মাল আমরা যেগুলো ছোটকালে পড়ে আসছি, বাবল সর্ট, সিলেকশন সর্ট, ইনসার্শন সর্ট, এই অ্যালগোরিদম গুলোর কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন স্কোয়ার। সো মোর দেন এন আর লেস দেন ও অফ এন স্কোয়ার বলতে নিশ্চয়ই এন লগ এন কে বোঝায়। যদিও অন্য কোনো এরকম অ্যালগোরিদম থাকে সেটাও ইউজ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। মনে করেন n⁻1.5 এরকম যদি কিছু থাকে, থাকতেই পারে, তাহলে সেটাও ইউজ করতে পারেন, বাট নর্মালি এন লগ এন কে বোঝায়। সো এন লগ এন কমপ্লেক্সিটি যুক্ত দুইটা অ্যালগোরিদম হচ্ছে একটা মার্জ সর্ট আর একটা কুইক সর্ট। ঠিক আছে, একটা মার্জ সর্ট আর একটা কুইক সর্ট, তাও কুইক সর্টের সব কেসে না। তো এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে এই দুইটা অ্যালগোরিদমের মধ্যে কোনোটা ইউজ করতে হবে। এখন তার মধ্যে নর্মালি কোনটা ইউজ করতে হবে সেটা ফিক্স করে দেয় এই যে আউট অফ প্লেস নাকি ইন প্লেস, এটা বলে। তা আপনাকে বললো যে আপনাকে সর্ট করতে হবে বাট আপনার এক্সট্রা কোনো স্পেস নাই, এক্সট্রা স্পেস নাই, যে যে জায়গার মধ্যে কন্টেনার গুলো আছে সেগুলোর মধ্যেই সর্ট করতে হবে। সো সেই কেসে আপনি মার্জ সর্ট ইউজ করতে পারবেন না, কারণ এটা আউট অফ প্লেস অ্যালগোরিদম। এখানে অবশ্যই নতুন করে আমার স্পেস লাগবে। ঠিক আছে, পুরোনো স্পেসে জিনিসগুলো রাখা যাবে না। সো আউট অফ প্লেস। বাট আপনাকে যদি বলে যে স্পেসের কোনো রেস্ট্রিকশন নাই, সেই কেসে আপনি সে মার্কসর্ট ইউজ করতে পারবেন। সো এই হিন্ট গুলা মনে রাখবেন, তাহলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? সো মার্কসর্টের সিমুলেশন এতটুকু। কমপ্লেক্সিটিটা আমরা সামনে আরো ডিটেলসে আলোচনা করব, বাট আপাতত বলেন যে এখানে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। যদি মার্কসর্টে কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা পরের অ্যালগোরিদমটাতে যাব, কুইক সর্ট। স্যার মার্জ কোনো সর্টে স্পেসটা নিয়ে একটু কনফিউজ, মানে স্যার আমার যখন প্রথমে যদি ধরি যে 8 লেন্থের একটা অ্যারে ছিল, আমি 4 4 লেন্থের দুইটা বানালাম, এটাকে আবার ডিভাইড করলাম, তো প্রত্যেক স্টেপে আমি নিউ নিউ অ্যারে দুইটা করে বানাচ্ছি না? হ্যাঁ, প্রত্যেক স্টেপেই বানাচ্ছেন। তো স্যার যেমন আমরা এগুলো যদি যোগ এই করে। অ্যালগোরিদমটা দেখি, দাঁড়ান, আচ্ছা। আহ কই, হ্যাঁ এইখানে, এইখানে আপনাকে হচ্ছে এটা এই যে এই দুইটা সর্ট করে আমি যখন হচ্ছে এখানে যাচ্ছি, তখন আপনাকে নতুন 2 সাইজের 4টা অ্যারে বানাতে হচ্ছে। আবার এই দুইটা সর্ট করে যখন হচ্ছে এখানে যাচ্ছি তখন 4 সাইজের 2টা অ্যারে বানাতে হচ্ছে, সেম 8 সাইজের নতুন একটা অ্যারে বানাতে হচ্ছে। হ্যাঁ, এখন তাহলে স্যার বলেন কি জিনিসটা বলছেন। তো শুধু এন রইলো না, মানে প্রত্যেকবারই তো আটই না না, আমি হচ্ছে। তো মার্জ সর্টের কমপ্লেক্সিটি, মার্জ সর্টের স্পেস কমপ্লেক্সিটি কিন্তু এন বলি না। আমি কিন্তু মার্জ সর্টের স্পেস কমপ্লেক্সিটি এন বলি না, আমি বলছি হচ্ছে মার্জ অ্যালগোরিদমের স্পেস কমপ্লেক্সিটি। বুঝতে পারছেন? আমরা কিন্তু মার্জ সর্টের কমপ্লেক্সিটি এখনো ডিটেলসে দেখি নাই, সেটা আমরা রিকার্সিভ ট্রি থেকে বলেন বা এই যে ওই ফর্মুলা দিয়ে আমরা আরো শিখবো সামনে। বাট আমরা এখন যেটা, যেহেতু আমরা হচ্ছে এখন লিনিয়ার কোড দেখে বা যেগুলো লিনিয়ার ফাংশন যেখানে রিকার্সিভ পার্ট নাই সেগুলোর সিমুলেশন, সেগুলোর কমপ্লেক্সিটি বের করতে পারি, সেজন্য আমরা মার্জ অ্যালগোরিদমটার হচ্ছে কই, মার্জ অ্যালগোরিদমটার কমপ্লেক্সিটি বলছে। আমি কিন্তু এখানে মার্জের স্পেস কমপ্লেক্সিটি বলছে হচ্ছে অফেন, যে এখানে নতুন করে একটা এন স্পেস লাগতেছে। সো প্রত্যেক স্টেপে কিন্তু আবার এই এন স্পেস লাগবে, সেগুলো আমরা পরে আবার ডিসকাস করব, নেক্সট ক্লাসে ডিসকাস করে দিব। ট্রি থেকে করলে বুঝতে পারবেন, বাট ইয়েস, হ্যাঁ, এটা মার্জের স্পেস কমপ্লেক্সিটি অফেন। সো মার্জ সর্টের প্রত্যেক স্টেপে কিন্তু অফ এন করে স্পেস লাগবে। বুঝতে পেরেছি স্যার। আর কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, তাহলে কুইক সর্টে যাই। সো মার্জ সর্টের যে প্রবলেমটা যেটা বললাম যে আউট অফ প্লেস অ্যালগোরিদম, এটা আমরা সলভ করি হচ্ছে কুইক সর্ট দিয়ে। সো কুইক সর্টের আইডিয়াটা মোরলেস, বেসিক আইডিয়াটা সেম, বাট সিমুলেশন হচ্ছে হিউজলি ডিফারেন্ট। সো এখানে আমরা সোয়াপ করে করে করি। এইটাতে আমরা যেটা বললাম, মার্জ সর্টের প্রবলেমটা কি ছিল, মার্জ সর্টের প্রবলেম ছিল এটা একটা আউট অফ প্লেস অ্যালগোরিদম ছিল, এখানে নতুন করে একটা অ্যারে লাগতো। কুইক সর্ট এটা লাগবে না। সো আপনাদের যদি এক্সামের কোয়েশ্চেন এমন কোনো হিন্ট দেয় যে আমার নতুন কোনো স্পেস নেওয়া যাবে না, বা এরকম কোনো লাক্সারি নাই যে আমি নতুন জায়গায় হচ্ছে জিনিসটা রাখতে পারবো, সেই সব কেসে আমরা কুইক সর্ট ইউজ করব।
কিন্তু কুইক সর্টের কিছু ঝামেলা আছে, সেটা আমরা দেখবো। বাট হ্যাঁ, আমরা সিমুলেশনটা আগে দেখি, পরে এগুলার ডিসকাশন, কমপ্লেক্সিটি সংক্রান্ত ডিসকাশন গুলো আমরা করবো পরে। বাট সিমুলেশনটা আপাতত দেখি, কারণ কুইক সর্টের সিমুলেশন একটু ভালো করে দেখবেন, কারণ এটা একটু কনফিউজিং। ঠিক আছে, কুইক সর্টের সিমুলেশনটা একটু কনফিউজিং। আমরা এতদিন পর্যন্ত যেগুলো ডিভাইড করে আসছি যে প্রত্যেকবার অ্যারে দুই ভাগে ভাগ হয় এইখানে, আর যে সমান দুই ভাগেই ভাগ হবে, প্রত্যেকবার দুই ভাগেই ভাগ হবে, কিন্তু সমান দুই ভাগে যে ভাগ হবে এটা আর বলতে পারবো না। ঠিক আছে, এখানে আমরা এই কারণে ডিভাইড যেটা, সেটাকে বলছি হচ্ছে পার্টিশন। এখানে কুইক কি বলে, মার্জ সর্টের মেইন ফাংশন যেটা ছিল, সেটা ছিল হচ্ছে মার্জ ফাংশনটা। এইখানে কুইক সর্টের মেইন ফাংশনটা হচ্ছে পার্টিশন ফাংশন। পার্টিশন ফাংশনের কাজ কি? পার্টিশন ফাংশনের কাজ হচ্ছে বেসিক্যালি অ্যারেটাকে ডিভাইড করা। পার্টিশন দ্য অ্যারে ইনটু সাব অ্যারেস অ্যারাউন্ড এ পিভট। পিভট মানে কি? পিভট মানে এমন একটা এলিমেন্ট আমি অ্যারেটা থেকে সিলেক্ট করব, যাতে বাকি এলিমেন্ট গুলোকে আমি সেই এলিমেন্টের সাথে কম্পেয়ার করে সাজাতে পারি। কিভাবে সাজাবো? মনে করেন, সে এক্সাম্পলটা দেখলে অবশ্য বুঝতে পারবেন। এই যে এইখানে প্রথম এলিমেন্টটা হচ্ছে 6, এটা হচ্ছে আনসর্টেড অ্যারে। তাহলে এটাকে ডিভাইড করে আমি দুই পার্ট বানাবো, কিন্তু দুই পার্ট সর্টেড হওয়ার দরকার নাই। বাট দুইটা পার্ট এমন ভাবে বানাবো যাতে লোয়ার সাবেরে মানে 6 এর, এটা মনে করেন 6, এটার যে ছোট যে এলিমেন্ট গুলো আছে সেগুলো সবগুলো 6 এর লেফটে থাকবে, আর বড় যে এলিমেন্ট গুলো আছে সেই সবগুলো 6 এর রাইটে থাকবে। ঠিক আছে, তাহলে এইখানে এই কারণে যেটা বললাম সেটা হচ্ছে, এখানে পার্টিশন দুইটা সমান নাও হইতে পারে। মার্জ সর্টে বলেন, বাইনারি সার্চে বলেন, আমরা সবসময় এটাকে দুই ভাগে ভাগ করে করতে পারতাম। কিন্তু এইখানে আমরা দুই ভাগে ভাগ করব, বাট ওই দুইটা পার্টিশন যে সমান হবে এমন কোনো গ্যারান্টি নাই। বাট এটা গ্যারান্টিড, আমি একটা এলিমেন্ট ধরবো পিভট, যেটাকে বেস করে আমি অ্যারেটাকে ডিভাইড করব, এবং ওই এলিমেন্টটার লেফট সাইডে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো সবগুলো পিভটের চাইতে ছোট হবে, রাইট সাইডে যে এলিমেন্টটা থাকবে সেগুলো সবগুলো পিভটের চাইতে বড় হবে, আর এরপরে রিকার্সিভলি চলতে থাকবে। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু এই ডিভাইড কেসে যেখানে আমরা পার্টিশন করছি, পার্টিশন করে কনকার করছি মানে রিকার্সিভলি কল করছি, সেইখানেই আমাদের অ্যারেটা সর্ট হয়ে যাচ্ছে। কম্বাইন স্টেপটা এখানে ট্রিভিয়াল, যেখানে মার্জ সর্টে কম্বাইন স্টেপটা মেইন ছিল, এখানে কম্বাইন স্টেপটা ট্রিভিয়াল। ঠিক আছে, কেউ কি বলতে পারবেন এটা করে আমাদের কি লাভ হয় প্রত্যেক স্টেপে, যে আমরা একটা এলিমেন্টকে ধরে বাকি এলিমেন্ট গুলোকে ওইভাবে সাজালাম? এখানে কিন্তু এই পার্টটা, এই যে মনে করেন লেস দেন এক্স যেটা, সেটা কিন্তু পুরোপুরি সর্টেড না। এটা বাট এনশিওর যেটা 6 এর চাইতে ছোট। এই সেম রেড পার্টটা পুরোপুরি সর্টেড না, বাট ইয়েস এটা 6 এর চাইতে ছোট। তাহলে কি লাভ হয় বলতে পারবেন কেউ, যে কেন আমরা এই কাজগুলো করতেছি? তো তাহলে ছোট পার্টও আমি আবার সেম কাজটা করলে একটা টাইমে তো সর্টেড হয়ে যাচ্ছে। ছোট পার্টে সেম কাজ করব, বড় পার্টেও কিন্তু সেম কাজ করতে হবে। হ্যাঁ, জি স্যার, হ্যাঁ। কিন্তু এই যে মানে প্রত্যেক স্টেপে কি লাভ হচ্ছে, হ্যাঁ সেটা তো বুঝলাম, সেম সেম কাজ করতে হবে আমি রিকার্সিভলি, স্যার সেটা তো মেবি ডিভাইড। স্পেস কমপ্লেক্সিটিটা কম লাগছে, কারণ হ্যাঁ, স্পেস আলাদা করে কমপ্লেক্সিটি দুইটা কম করতে লাগছে, হচ্ছে। আমরা এখানে সবগুলা কাজ করবো হচ্ছে দেখবেন সামনে গিয়ে সোয়াপ করে করে করব। সেটাও বুঝলাম, আর কিছু? আর কোনো যেটা আমার অ্যাকচুয়ালি সর্টিং এ হেল্প করতেছে এরকম কিছু হচ্ছে কিনা এই পার্টিশন ফাংশনে, বা এই যে ডিভাইড করার ফলে আমার সর্টিং এ হেল্প হচ্ছে, এরকম কিছু হচ্ছে কিনা আরো? স্যার হচ্ছে, কারণ যেইটাকে আমি পিভট ধরছি তার সবগুলা ছোট, তো তার লেফটে বা এরকম চলে যাচ্ছে না। হ্যাঁ, তা তো যাচ্ছে, সেটা তো রিকার্সিভলি পরে সেটা আবার সলভ করবো। আর কিছু? প্রায় কাছাকাছি চলে আসছে। মাথায় আসতেছে না? আচ্ছা, দেখেন, আমার একটা অ্যারে, সেইখানে যেই সব এলিমেন্ট গুলো 6 এর চাইতে ছোট সেগুলো সব 6 এর লেফটে বসলো, যেসব এলিমেন্ট গুলো 6 এর চাইতে বড় সেগুলো সবগুলো 6 এর রাইটে বসলো। তাহলে এই যে 6 এলিমেন্টটাকে নিয়ে আমরা কি বলতে পারি, 6 এলিমেন্টার পজিশন নিয়ে আমরা কি বলতে পারি?
স্যার ওইটা রাইট ঠিকঠাক পজিশনে আছে আর কি। এক্স্যাক্টলি। সো প্রত্যেক স্টেপে আমরা এনশিওর করি যাতে পিভটটা তার ঠিক পজিশনে বসে যায়, তার মানে প্রত্যেক স্টেপে বেসিক্যালি আমরা যেটাকে পিভট ধরবো সেটা তার এক্সাক্ট পজিশনে বসে যাবে। এইটা হচ্ছে আমার এই অ্যালগোরিদমের সুবিধা। সো এইখানে আমাকে নতুন কোনো অ্যারে নিতে হচ্ছে না, জাস্ট সোয়াপ টপ করবো। এখানে ফাংশনটা আমরা দেখবো পরে, পার্টিশনটা হচ্ছে এখানে মেইন। বাট প্রত্যেক স্টেপে এটা এনশিওর যে 6 এর যে পজিশন সেটা ঠিক সেই পজিশনে বসে গেছে। এরপরে তার মানে আমরা প্রত্যেক স্টেপে একটা একটা করে পিভট ধরবো, ওই একটা একটা করে তার জায়গা মতো বসাবো। এভাবে আমরা যখন সবগুলো অ্যারের উপরে পার্টিশন করা শেষ হয়ে যাবে তখন সবগুলো এলিমেন্ট তার জায়গা মতো বসে যাবে। বুঝতে পারছি স্যার এই সিমুলেশনটা পিভটটা দেখে? কেমনে হ্যাঁ, ডিসাইড করেন? পিভটটাকে আমরা ডিসাইড করবো, এটা হচ্ছে কুইকসর্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। দেখেন, আমরা পিভটটা র্যান্ডমলি ডিসাইড করতে পারি, ঠিক আছে? সো যেমন আমরা এখানে যে সিমুলেশনটা দেখবো না, আমরা হচ্ছে পিভটটা ফার্স্ট এলিমেন্ট ধরে নিব। ডাজেন্ট ম্যাটার আমার অ্যারেটা কিরকম ভাবে আছে, আমরা অলওয়েজ ধরে নিব আমার পিভটটা ফার্স্ট এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্টটাকে ধরে আমরা বাকি এলিমেন্ট গুলোকে সাজাবো। এইটা একটা কেস হতে পারে। এমন একটা কেস হতে পারে আপনি ধরে নিলেন যে পিভটটা অলওয়েজ লাস্ট এলিমেন্ট। আবার এমন হতে পারে আপনি সবসময় মিডল পয়েন্টের কোনো এলিমেন্টটাকে পিভট ধরলেন, অথবা র্যান্ডম কোনো এলিমেন্টকে পিভট ধরলেন। এইটাও হতে পারে, কোনো সমস্যা নেই। মানে বাট মানে এটা আপনার উপরে ডিপেন্ডেন্ট, এই যে কোনো একটা এলিমেন্টকে পিভট ধরেই করা যায়। বাট সেইটার উপরে বেস করে অ্যাকচুয়ালি পুরো অ্যালগোরিদমের কমপ্লেক্সিটিটা হালকা চেঞ্জ হবে। এটার কারণে বললাম যে কুইকসর্টের কমপ্লেক্সিটি ফিক্স না। কুইকসর্টের কমপ্লেক্সিটি ফিক্স না। সো এইটা একটু খেয়াল রাখতে হবে। বাট সেটা পরের কথা, আমরা আপাতত ধরে নিলাম যে আমরা সবসময় ফার্স্ট এলিমেন্টকে ধরে পিভট করব, যেটা বললাম। আপনারা অনেক জায়গায় দেখবেন যে, সরি, কি করলো এটা? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? কি হইলো জি মাঝখানে স্যার। বুঝলাম না। আচ্ছা। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা ফার্স্ট এলিমেন্টকে পিভট ধরবো, বাট আপনারা লাস্ট এলিমেন্ট ধরেও প্র্যাকটিস করতে পারেন, র্যান্ডম কোনো এলিমেন্ট ধরেও প্র্যাকটিস করতে পারেন, আবার পুরো অ্যারের মধ্যে মিডল কোনো এলিমেন্ট ধরে প্র্যাকটিস করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। সো এইখানে ফার্স্ট এলিমেন্টটাকে ধরে পিভট ধরলাম। তাহলে আমি যেটা বললাম যে 6 তার জায়গা মতো বসবে। এখানে দেখে বলেন তো 6 কত নাম্বার পজিশনে বসা উচিত? তো 4 নম্বর পজিশনে বসা উচিত। 4 নাম্বার পজিশনে বসা উচিত, রাইট। তাহলে আমার যদি পার্টিশন ফাংশনটা চালাই, পার্টিশন ফাংশন কিভাবে কাজ করে আমরা মার্জ ফাংশন যেরকম পরে দেখছিলাম, পার্টিশন ফাংশনে কিভাবে কাজ করে সেটাও আমরা পরে দেখবো। বাট পার্টিশন ফাংশন যদি চালাই তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? 6 তার জায়গা মতো বসে গেল। লেফট সাইডে সব ছোট এলিমেন্ট, রাইট সাইডে সব বড় এলিমেন্ট। এই দুইটা অ্যারে নিজেরা কিন্তু আবার সর্টেড না। এটা সর্টেড হওয়ার দরকারও নেই, বাট এটা এনশিওর যে এগুলো সব 6 এর চাইতে ছোট, আর ডান পাশের গুলো সবগুলো 6 এর চাইতে বড়। কিভাবে আসে সেটা আমরা দেখবো, বাট সেটা পরের বিষয়। বাট আইডিয়াটা হচ্ছে এইটা, যে আমরা যেখানে পিভট ধরবো, যে সেটা জায়গা মতো বসবে, তার ছোটগুলো লেফটে বসবে, তার ছোটগুলো রাইটে বসবে। সো আমার দুইটা আমি ছোট ছোট অ্যারে পেলাম। এখানে অ্যারে গুলোকে দুই ভাগ করে দেখানো হচ্ছে, বাট এগুলো কিন্তু আলাদা কোনো অ্যারে না। মেইন অ্যারের মধ্যে আমরা কাজগুলো করতে পারবো, ঠিক আছে? মেইন অ্যারের মধ্যেই কাজগুলো করব। সো সরি, মেইন অ্যারের মধ্যেই কাজগুলো করব। তো এখানে যে দুইটা আলাদা আলাদা দেখাচ্ছে এগুলো জাস্ট সিমুলেশনের বুঝার সুবিধার জন্য। এটার সাথে আমার মেন অ্যারের সম্পর্ক না, আমরা জাস্ট সোয়াপ করে এই কাজগুলো করবো। তো এখানে আমার অ্যারেটাকে আমরা স্প্লিট করবো না বা ডিভাইড করবো না, এরকম কিছু করবো না। তাহলে এই ছোট অ্যারেটাতে মানে লেফট সাইডেটাতে আমরা আবার 2 কে পিভট ধরলাম। তাহলে দেখেন এখানে 2 কিন্তু তার জায়গা মতোই আছে। তাহলে 2 এর লেফট সাইডে কিছু থাকবে না, 2 তার জায়গা মতো বসে গেল। রাইট সাইডে হচ্ছে 5 আর 3 থাকবে। ওকে। তো এমনও হতে পারে যে লেফট সাইডে কিছু নাই, রাইট সাইডে হচ্ছে সবকিছু আছে। আবার এমনও হতে পারে যে রাইট সাইডে কিছু নাই, লেফট সাইডে, যেমন এখানে 13 এর কেসে 13 হচ্ছে রাইটে বসলো, আর লেফটে 11 আর 10 বসলো। এখানে 5 কে পিভট ধরলাম, তাহলে 5 বসলো, 3 হচ্ছে তার লেফটে বসলো। সো যেটা হবে এরকম করলে যেটা হবে দেখেন, 2, 3, 5, 8, 10,
11, 13। ঠিক আছে, 2 5 2 3 5 8 10 11 13। সো এটা কিন্তু মেইন অ্যারের মধ্যে হয়ে গেছে। সো মেইন অ্যারেটা অটোমেটিক জাস্ট পার্টিশন ফাংশন কল করলেই সর্ট হয়ে যাবে। সো এইখানে আবার এটা একটু কম্বাইন করে দেখাইছে, বাট এই কম্বিনেশনটা কিন্তু অলরেডি আমার যখন পার্টিশন ফাংশন কল করছি তখনই হয়ে গেল। ঠিক আছে, কুইক সর্টে মেইনলি কি হয় সেটা কি হালকা পাতলা বুঝতে পারছি, মানে এখানে এটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে করে। আমি প্রত্যেক স্টেপে একটা এলিমেন্ট তার জায়গা মতো বসেছে। হ্যাঁ, এলিমেন্টের জায়গার মধ্যে কিভাবে বসছে, কিভাবে আমরা এনশিওর করছি যে ছোট এলিমেন্ট গুলা প্রথমে আসছে বড় এলিমেন্ট গুলো পরে আসছে, সেইটাই হচ্ছে দেখার বিষয়। বাট বাট আইডিয়াটা ক্লিয়ার কিনা। আচ্ছা, তাহলে এখন দেখতে হবে অ্যাকচুয়ালি এই পার্টিশনটা হয় কিভাবে, কারণ পার্টিশনটা কিভাবে হয় সেটা না বুঝলে, পার্টিশনটা হচ্ছে এটার মেইন ফাংশন। মার্জ সর্টে যেমন মার্জ মেইন ফাংশন, কুইক সর্টে কুইক হচ্ছে মেইন, পার্টিশন হচ্ছে মেইন ফাংশন। এটা যদি না বুঝি তাহলে মানে বাকিটা বুঝবো না। এটার পার্টিশনটাই হচ্ছে আপনাকে অনেক সময় পার্টিশনের সিমুলেশন করে দেখাতে বলে, পুরো কুইক সর্টে সিমুলেশন করে দেখাতে বলে, সেই সব কেসে আপনাকে পার্টিশন করেও দেখাতে হবে। সো পার্টিশনটা বোঝা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে আমরা কিভাবে এনশিওর করলাম 6 তার জায়গা মতো বসলো, আর 2 3 5 মানে যেগুলো ছোট সেগুলো লেফটে বসলো, যেগুলো বড় সেগুলো রাইটে বসলো? এটা করার ওয়ে কি? তো পুরো এটা তো তাহলে আবার লুপ চালাইতে হবে 6 4 5। আমরা কি, হ্যাঁ, তাহলে যদি এটা করি মানে আমরা কি এমন করব যে আমরা 6 ধরলাম, 6 এর চাইতে প্রত্যেকবার প্রত্যেকবার লুপ চালিয়ে হচ্ছে, প্রত্যেকবার লুপ চালিয়ে যদি আমি কম্পেয়ার করে আবার প্রত্যেকটা এলিমেন্টের জন্য এরকম ভাবে লুপ চালাই, তাহলে জিনিসটা আমার এন স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, জিনিসটা এন স্কোয়ার হয়ে যাবে, তাহলে খুব একটা লাভ হবে না। আচ্ছা, দেখি আমরা পার্টিশন ফাংশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে দেখি। সো এইটা হচ্ছে পার্টিশন ফাংশন। এক্স হচ্ছে আমার পিভট এলিমেন্ট। সো আমরা যেটা বললাম, আমরা এই যে প্রথম যে ইন্ডেক্সটা, প্রথম এলিমেন্টটাকে অলওয়েজ পিভট ধরছি। এই কেসেও আমরা দুইটা পয়েন্টার ধরবো, আই আর জে। আই হচ্ছে আমার সোয়াপিং এর জন্য হেল্পার পয়েন্টার। আমরা যে বললাম যে আমরা যখনই কিছু এলিমেন্ট সোয়াপ করব, সোয়াপিং এর জন্য হেল্পার পয়েন্টার। আর জে হচ্ছে আমার ট্রাভার্সাল পয়েন্টার। জে ইউজ করে আমরা অ্যারেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রাভার্স করব। আর আই ইউজ করে আমরা ডিসাইড করব যে কোন ইন্ডেক্সের সাথে আমরা অ্যাকচুয়ালি সোয়াপ করব। তাহলে এই দুইটা পয়েন্টার ইম্পর্টেন্ট, আই আর জে। এটা অনেকে অনেকভাবে করতে পারে, মানে ডিফারেন্টলিও করা যায়, বাট আমরা এখানে হচ্ছে এটা দেখি। সো আই হচ্ছে আমাদের হেল্প করবে যে আমরা নেক্সট কোন এলিমেন্টটার সাথে সোয়াপ করব যদি সোয়াপ করার প্রয়োজন হয়। আর যে হচ্ছে ট্রাভার্সাল পয়েন্টার, এটা সবসময় ওই পিভটের পরের এলিমেন্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যাবে। যেহেতু আমরা প্রথম এলিমেন্টটাকে পিভট ধরছি, তাহলে পিভটের পরের এলিমেন্টটা থেকে শুরু করে এই যে P+1 থেকে শুরু করে লাস্ট ইন্ডেক্স কিউ, কিউ পর্যন্ত যাবে। এখানে বোঝাচ্ছে এটা পি থেকে কিউ মানে এটার ফার্স্ট ইন্ডেক্স পি, লাস্ট ইন্ডেক্স কিউ। আচ্ছা, সো আমি একটা পয়েন্টার চাওয়ালাম, যে পয়েন্টারটা মানে যেটা হচ্ছে আমার সামনের দিকে যাচ্ছে সেটা যদি আমার পিভটের চাইতে ছোট হয় বা সমান হয়, দেখেন এক্স এজ এ লেস দেন অর ইকুয়ালস টু এক্স, তাহলে আই পয়েন্টারটা এক ঘর আগাবো আর আই আর জে এর ভ্যালু গুলো সোয়াপ করবো। লুপের ভিতরে আমার এই তিনটা কাজ চেক করা, যে কারেন্ট যে জে এর ভ্যালুটা সেটা এক্স এর চাইতে ছোট অথবা সমান কিনা। ছোট অথবা সমান হলে আমরা আই এক ঘর আগাবো এবং আই আর জে এক্সচেঞ্জ করব, লাস্টে গিয়ে পিভট আর আই এক্সচেঞ্জ করবো। আচ্ছা, অ্যালগোরিদমটা দেখে আসলে কিছু বুঝবেন না, তাহলে আমরা এটা দেখি। আই ইনিশিয়ালাইজ, আমরা যেহেতু প্রথমটাকে পিভট ধরছি, তাহলে আই ইনিশিয়ালাইজ হবে হচ্ছে ফার্স্ট পজিশন থেকে, জে ইনিশিয়ালাইজ হবে তারপরের থেকে। দেখেন জে অলওয়েজ আসবে P+1 টু কিউ। আচ্ছা, স্যার কিউ কি লেন অফ অ্যারে -1? কিউ, কিউ হচ্ছে, হ্যাঁ, কিউ হচ্ছে একদম লাস্ট অ্যাভেলেবল পজিশন। এখানে পি আর কিউ দেওয়ার কারণ কি বলতে পারবেন, কেন এখানে দুইটা আলাদা আলাদা পয়েন্টার মেনশন করে দিছে? কেন এখানে নর্মালি আমরা যেটা 1 থেকে এন পর্যন্ত করি বা এরকম কিছু দেয় নাই? স্যার কারণ পিভটটা তো আমি চুজ করছি।
না, এখানে পিভট তো অলওয়েজ ফার্স্ট এলিমেন্টটাকে ধরছে, দেখেন পি থেকে কিউ পর্যন্ত। সো অলওয়েজ পিভট থেকে ধরতে হচ্ছে এই যে এই লাইনে পিভট ধরছে অলওয়েজ ফার্স্ট এলিমেন্টটা, পি এর যে পয়েন্টার সেটা, পি পয়েন্টারে যে এলিমেন্ট আছে সেটাই। তাহলে এখানে পি আর কিউ আলাদা করে দেওয়ার কারণ কি? কারণ এখানে আমরা কিন্তু অ্যারেটাকে স্প্লিট করছি না। এই যে এই স্টেপে আমরা যে যদিও দেখাচ্ছে হচ্ছে অ্যারেটা স্প্লিট করে করে আসতেছে, এখানে কিন্তু আমরা অ্যারেটাকে স্প্লিট করছি না। এই স্টেপে আমার পি ছিল 1, কিউ ছিল হচ্ছে 3। এই ফাংশনটা যখন কল করলাম তখন পি ছিল 5, কিউ ছিল হচ্ছে 8। সেম এইখানে যখন ফাংশনটা কল করলাম পি ছিল 2, কিউ ছিল 3। এইখানে পি ছিল 6, কিউ ছিল 8, এইভাবে। যেহেতু আমরা মেইন অ্যারের উপরে পয়েন্টার নিয়ে কাজ করছি, অনেকটা ওই যে লোয়ার হাই এর মতো, বাইনারি সার্চের লোয়ার হাই এর মতো, সেই জন্য এখানে পি আর কিউ আলাদা করে মেনশন করে দাও। ঠিক আছে। সো আমরা অ্যারেটাকে কখনো স্প্লিট করছি না বা নতুন কোনো অ্যারে বানাচ্ছি না যে আমরা সবসময় 1 থেকে স্টার্ট করতে পারবো, এরকম কিছু না। সেই কারণে আমাদেরকে দুইটা স্টার্টিং পয়েন্টার আর এন্ডিং পয়েন্টার দিয়ে দেওয়া, যেটা বাইনারি সার্চে আমরা করতাম। মিডে লেফট রাইটে গেলে আমরা মিড+1 থেকে হাই পর্যন্ত যেতাম, সো এখানেও কাইন্ড অফ সেম। আচ্ছা, তাহলে সিমুলেশনটা শুরু করি। আর কোনো কোয়েশ্চেন আসে? সিমুলেশনটা একটু ভালো মতো দেখি তাহলে। সিমুলেশন, এই সিমুলেশন যদি বুঝি তাহলে বাকিটা হচ্ছে ইজি আর কি। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে দেখি। আই হচ্ছে আমার পিভট, যেটা সেটা পিভটের জায়গা থেকে শুরু হবে। এই যে আই হচ্ছে পি দিয়ে ইনিশিয়ালাইজ হবে, মানে পিভটের পয়েন্ট, পিভটের ইন্ডেক্সটা। আর যে শুরু করব, যেহেতু আমরা প্রথমটাকে ধরলাম, P+1 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। তাহলে যে শুরু করলাম P+1 থেকে, মানে সেকেন্ড ইন্ডেক্স থেকে। আমরা এখানে একটা অ্যারের উপরে পিভট দেখবো, সো এটা হচ্ছে কন্টিনিউয়াসলি প্রত্যেক স্টেপে হতে থাকবে। সো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আই এর ভ্যালু, এই যে সরি, জে এর ভ্যালু, জে তে যে ভ্যালুটা আছে সেটা আর এক্স এর ভ্যালু মানে পিভট কম্পেয়ার করা। প্রত্যেক স্টেপে আমরা জে এর ভ্যালু আর পিভট কম্পেয়ার করব। সো 10, 6 এর চাইতে বড়। বড় যদি হয় কিছু করার দরকার নাই, কারণ দেখেন 6 যে পজিশনে আছে, 10 অলরেডি তার চাইতে রাইটে আছে, এটাই থাকার কথা। সেই কারণে বড় হলে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। ঠিক আছে, বড় হলে কিছু চেঞ্জ করব না, ছোট হলে চেঞ্জ করব। কিরকম চেঞ্জ করব আসছি, বাট বড় হলে চেঞ্জ করব না। সো আমাদের যেটা এর পরের স্টেপে এক ঘর আগালো। এই যে যদি একমাত্র ছোট হলেই আমরা জিনিসটা এক্সচেঞ্জ করব, না হলে হচ্ছে যে নর্মাল লুপ ভ্যারিয়েবলের মতো এক ঘর আগাতে থাকবে। এরপরে পেলাম 13। 13 এর সাথে আবার পিভট কম্পেয়ার করবো, প্রত্যেক স্টেপে পিভটের সাথে কম্পেয়ার করব। 13 দেখবো পিভটের চাইতে বড়, তাহলে এটাও কিছু হবে না, এটা অলরেডি 6 এর রাইটে আছে, যেটা রাইটেই থাকার কথা। সো এরপরে 5-এ যাব। 5-এ গিয়ে দেখবো 5 হচ্ছে 6 এর চাইতে ছোট, তাহলে 5 রাইটে থাকার কথা না, বা অ্যাটলিস্ট দেখেন ছোট এলিমেন্ট গুলো, এই 5 কিন্তু 10 আর 13 এর অ্যাটলিস্ট রাইটে থাকার কথা না। আমাদের লাস্টের যে রেজাল্ট সেখানে 5 লেফটে থাকবে, 6 থাকবে, তারপরে 10, 13 এসব এলিমেন্ট কোথাও একটা থাকবে। সো 5 কখনোই 10 আর 13 এর লেফটে থাকার যেহেতু কথা না, তাহলে আমরা এই 5 কে এখন সোয়াপ করব। কিন্তু কার সাথে সোয়াপ করব? আমরা যদি ডিরেক্টলি এই পিভটের যে এই যে আই পয়েন্টারটা বলছিলাম যে সোয়াপের জন্য হেল্পার হেল্পার পয়েন্টার, এইটার সাথে যদি সোয়াপ করি, মানে পিভটের সাথে সোয়াপ করি, তাহলে কিন্তু ঝামেলা হবে। তাহলে হচ্ছে এই 5-এর জায়গায় 6 চলে আসবে, তখন হচ্ছে আমার আবার পয়েন্টার গুলো সব উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে। তো আমি যেটা করব, আমি এই আই কে প্রথমে এক ঘর আগাবো। আই কে এক ঘর আগালে সেটা হচ্ছে 10-এর জায়গায় যাবে। এরপরে 5 আর 10 সোয়াপ করব। ঠিক আছে। তো যখনই আমরা কোনো একটা ছোট এলিমেন্ট পাই, সেটা অলওয়েজ আই পয়েন্টারটাকে আমরা এক ঘর আগাবো। এক ঘর আগায় সেই এলিমেন্টের সাথে যেটা মাত্রই ছোট এলিমেন্ট পেলাম সেটা সোয়াপ করব। তাহলে এরকম কিছু একটা আসবে। তাহলে কি লাভ হইলো? পিভটটা কিন্তু পিভটের জায়গা মতো আছে, বাট এটা লাভ হইলো যে 5 সেটা 10 আর 13 আর 10 এর লেফটে থাকার কথা, সেটা লেফটেই চলে আসছে। এটা কি বুঝতে পারছি? আমরা এখনো শেষ করি নাই, বাট এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে বলে। পিভটটা পিভটের জায়গা মতো থাকবে, একটা পয়েন্টার থাকবে আই। যখনই আমরা কোনো ছোট এলিমেন্ট পাবো, আই পয়েন্টারটাকে এক ঘর আগাবো। এই যে 6 থেকে আই এখানে ছিল, সেটা হচ্ছে এখানে 10-এর জায়গায় গেল এক ঘর আগায়।
এরপরে ছোট এলিমেন্টটা আর ওই আই এর পয়েন্টারে যেটা ছিল এই দুইটা সোয়াপ করলে এই যে এই লাইনের অ্যান্সারটা আসে। কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? এই এই অ্যালগোরিদমটা একটু কমপ্লেক্স, অ্যালগোরিদমটা একটু ভালো করে মুখস্থ করবেন কারণ এটা এক্সামে দেওয়া থাকবে না। তো যদি সিমুলেশন আসে তাহলে ইম্পর্টেন্ট। এরপরে আবার এখন তো আমার এক্সচেঞ্জের কাজ শেষ, তারপরে আবার লুপ ভ্যারিয়েবলটা এক ঘর আগালো, আগায় এইটে গেল। আবার পিভটের সাথে কম্পেয়ার করব, এইট হচ্ছে সিক্স এর চাইতে বড়, তাহলে কোনো কিছু হবে না, যেটা এক ঘর আগাবে। সো যে এক ঘর আগালে এখন পেলাম আবার থ্রি। দেখেন আই ছিল কিন্তু ফাইভে, আমি কিন্তু এটা এক ঘর আগায় নাই। সো আইটা আবার এক ঘর আগায় থার্টিনে আনবো। সো থার্টিন আর থ্রি হচ্ছে আমার সোয়াপ হবে। সো অলওয়েজ আই পয়েন্টার এক ঘর আগাবো, সোয়াপ করব। ঠিক আছে, তো এটা হচ্ছে সোয়াপের পরে এক্সচেঞ্জ করলাম। এখন আবার যে হচ্ছে এক ঘর আগালো, আই হচ্ছে আই এর জায়গায় রয়ে যাবে, যে এক ঘর আগালো টু। টু আবার কি, 10 এর সাথে। ফাইভের চাই, টু হচ্ছে সিক্স এর চাইতে ছোট, তাহলে সোয়াপ করতে হবে। সোয়াপের আগে আই হচ্ছে এক ঘর আগাবে, টু আর টেন সোয়াপ হবে, সোয়াপ হয়ে এরকম কিছু একটা হবে। এরপরে ইলেভেনে যাব, ইলেভেন সিক্স এর চাইতে বড়, তাহলে কিছু করার দরকার নেই। এই পজিশনে আমার অ্যারেটার কি কন্ডিশন, সিক্স এর চাইতে যেগুলো ছোট সেই সবগুলো পাশাপাশি চলে আসছে। কেন? কারণ ওই যে আই পয়েন্টারকে এক ঘর আগায় আগায় আমরা হচ্ছে সোয়াপ করছি, এটা একটা কারণ। তাহলে সিক্স এর চাইতে যেগুলো ছোট সেগুলো পাশাপাশি চলে আসছে। এগুলো সর্টেড না, সর্টেড আমার দরকারও নাই, বাট এটা এনশোর যে দেখেন যে অর্ডারে ছিল সেই অর্ডারেই চলে আসছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, যে অর্ডারে ছিল সেই অর্ডারেই চলে আসছে। আর সিক্স এর সাথে যেগুলো বড় সেগুলো একসাথে চলে আসছে। তাহলে এগুলা দুইটা গ্রুপ হয়ে গেল। এখন আমার কাজ কি? কাজ হচ্ছে সিক্স কে ঠিক মতো জায়গায় বসানো। ঠিক আছে, সিক্স কে ঠিক মতো জায়গায় বসানো। তাহলে এখন সিক্স কোথায় বসবে? স্যার আই এর জায়গায়। কিসের জায়গায়? স্যার আই। ফাইভের জায়গায় সিক্স বসলে কি আমার যে যে স্যার আই এর উদ্দেশ্যটা আমি, 2 জায়গায়। এর জায়গায়, 2 এর 2 এর জায়গায়। আই এর জায়গায়। জায়গায়, টু এর জায়গায়, আই রাইট এর রাইট, আই জায়গায়। এর জায়গায়, রাইট। এই আইটা আমার হচ্ছে ওই যে সোয়াপিং এ, অলওয়েজ সোয়াপিং এ হেল্প করবে। তাহলে সিক্স আর টু আমি সোয়াপ করব। এটা করলে লাস্ট পজিশনে গিয়ে আমার সিক্স জায়গা মতো বসে গেল। সিক্স এর চাইতে যেগুলো ছোট সেগুলো সবগুলো হচ্ছে সিক্স এর লেফটে চলে গেল, সিক্স এর চাইতে যেগুলো বড় সেগুলো সবগুলো রাইটে চলে গেল। ঠিক আছে, তাহলে আরেকবার ওভারভিউ করি আমার, এগুলো মুছে দেই। হুম, তাহলে আমার দুইটা পয়েন্টার থাকবে, একটা আই একটা জে। আই শুরু হবে, যেহেতু আমি প্রথম এলিমেন্টটাকে পিভট ধরলাম, আই শুরু হবে হচ্ছে প্রথম থেকে, মানে পিভটের ইন্ডেক্স থেকে। জে শুরু হবে পিভট প্লাস ওয়ান থেকে। এরপর জে হচ্ছে আমার ট্রাভার্সাল ভ্যারিয়েবল, এটা অনলি সামনে যাবে আর প্রত্যেকটা এলিমেন্ট কম্পেয়ার করার জন্য কাজে লাগবে। আই হচ্ছে সোয়াপিং এর হেল্পার পয়েন্টার, এটা জাস্ট সোয়াপের সময় কাজে লাগবে। এরপরে আমরা প্রত্যেকটা জে এর এলিমেন্টের সাথে পিভটকে কম্পেয়ার করব। যদি বড় হয় তাহলে কিছু করব না, জাস্ট জে কে এক ঘর আগাবো। থার্টিন বড়, এক ঘর আগালাম। যদি ছোট হয় তাহলে দুইটা কাজ, একটা হচ্ছে আই এর পয়েন্টারকে এক ঘর আগানো আর সোয়াপ করা। সো এখানে ফাইভ আর টেন এর মধ্যে সোয়াপ হলো, ফাইভ টেনের জায়গায় বসলো, টেন এখানে, টেন এখানে গেল। এরপরে আবার জে কে এক ঘর আগালাম, এটাও বড়, কিছু করার দরকার নাই। তারপরে থ্রি ছোট, তাহলে এখন আই কে এক ঘর আগাবো, থ্রি আর থার্টিনের মধ্যে সোয়াপ হবে, হলো। এরপরে জে কে আবার এক ঘর আগালাম, তারপর টু আর টেন এর মধ্যে সোয়াপ হলো, লাস্ট ইলেভেন, এটা বড়, কিছু করার দরকার নাই। লাস্টে গিয়ে আমার লুপের বাইরে আমি সিক্স আর আই এর মধ্যে সোয়াপ করব। তাহলে এরকম একটা পার্টিশন ফাংশনের আউটপুট পেলাম, যেখানে আমার অ্যারেটা সিউডো সর্টেড, মানে সিক্স হচ্ছে জায়গা মতো বসলো, সিক্স এর সাথে ছোট সবগুলো তার লেফটে বসলো, সিক্স এর সাথে বড় সবগুলো তার রাইটে বসলো। আচ্ছা, তো এটা হচ্ছে আমার পার্টিশন ফাংশন। ঠিক আছে, এটাতে কোনো বুঝতে কোনো প্রবলেম থাকলে বলেন, পার্টিশন ফাংশনে বুঝতে কোনো প্রবলেম থাকলে বলেন। স্যার তাহলে লুপটা তো একবারে লেন -1 পর্যন্ত যাবে না, কম্পেয়ার হ্যাঁ, করতে করতে? অলওয়েজ অলওয়েজ হচ্ছে লেন মাইনাস ওয়ান পর্যন্ত যাবে। আর যেটা বললাম পার্টিশন ফাংশনটা একটু
কমপ্লেক্স। স্যার আমাদের কি এক্সাম কখনো লাইন বাই লাইন এরকম কোড লিখতে হয়? এটা পুরাটা কেমনে করবো? লাইন বাই লাইন কোড বলতে? মানে স্যার এক্স্যাক্টলি কিভাবে করব পুরাটুকু ঠিকঠাক ভাবে, মানে যেরকম হওয়ার কথা মানে ওইভাবে লিখতে আপনাকে হবে? যদি মনে করেন পার্টিশন ফাংশনের সিমুলেশন দেখাতে বললো, তাহলে এই প্রত্যেক স্টেপের ইয়াটা দেখাতে হবে আর কি। অ্যাটলিস্ট এই 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 5টা স্টেপ দেখাতে হবে। এখানে তো আমরা আই যে অনেক ভাবে হচ্ছে কনভার্ট করছি, রাইট? মানে যে এক ঘর এক ঘর করে আগাইছি। সো ওই এক ঘর আগানোটা না দেখালেও অ্যাটলিস্ট হচ্ছে আপনাকে সোয়াপ যখন হচ্ছে, তারপরে অ্যারেটা অ্যাকচুয়ালি যখন চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের স্টেপ গুলো দেখাতে হবে। মানে এইখানে যে কয়টা স্টেপ, মনে করেন এই অ্যারেটা দিয়ে আপনাকে বললো এটাকে সোয়াপ, এটাকে পার্টিশন ফাংশনে আসলে কি হবে, অ্যালগোরিদমটা দিয়ে দিল, তারপর বললো পার্টিশন ফাংশন এটা আউটপুট কি হবে, তাহলে আপনাকে এই 5টা স্টেপ দেখাতে হবে আর কি। আপনি যদি খালি লাস্টটা দেখাইতেন তাহলে হবে না। বাট আপনাকে নর্মালি হচ্ছে পুরো কুইক সর্টের সিমুলেশন দেয়। তো সেই কেসে পার্টিশনের সবগুলো স্টেপ দেখানোর দরকার নাই, জাস্ট কুইক সর্টের ইয়াগুলো দেখালেই হবে। সেটা আমি পরে আসছি। বাট আর কোনো কোয়েশ্চেন কিনা? এই যে স্যার এটা জিজ্ঞেস আপনার করি, মাইশা, সিমুলেশন। মাইশা তাহা, আপনি যে কোয়েশ্চেনটা করছেন আমি এটা বুঝি নাই। ফার্স্ট আই, আই ফার্স্টটা কে, আই ফার্স্টটাকে এবং যে লাস্টটাকে ধরা যাবে কিনা, এটা মানে আপনি কি রিভার্স ট্রাভার্সাল করতে চাচ্ছেন? আচ্ছা, রিভার্স ট্রাভার্সাল করতে চাচ্ছেন, হ্যাঁ করতে পারেন। সেই তাহলে অ্যালগোরিদমটা আপনাকে সেইভাবে কনভার্ট করতে হবে। মানে আমরা এখানে আপনার এইটা ইনশিওর থাকলেই হবে যে আপনার ছোটগুলা একসাথে চলে আসছে, বড়গুলো একসাথে চলে আসছে, লাস্টে গিয়ে পিভটার ওই আয়ের পজিশনটাকে আপনি করে দেবেন। এটা ডাজেন্ট ম্যাটার তো অ্যাকচুয়ালি, রাইট? কারণ আপনি লাস্ট থেকে ট্রাভার্স করেন, আপনি প্রত্যেক স্টেপে ওইটাই করবেন, যে বড় হলে কিছু করব না, ছোট হলে ওই আইটাকে এক ঘর আগায় সোয়াপ করে দিব। সো সমস্যা নেই। বাট ঝামেলা করে কেন লাস্ট থেকে করবেন, ফার্স্ট থেকে যেহেতু করতে পারছেন। সো ইয়েস। আর কোনো কোয়েশ্চেন? স্যার আপনি তো সিমুলেশনের কথা বললেন, যদি কোড মানে কোড কি করা লাগবে এরকম হচ্ছে ইয়ার এই কুইক পার্টিশন ফাংশনের? কোড লিখতে বললে, মানে কোড তো আর লিখতে বলবে না আপনাকে, পার্টিশনের অ্যালগোরিদম লিখতে বলতে পারে। মানে পার্টিশনের ফাংশনও বলে দিবে না আপনাকে, কোনো একটা কনটেক্সট দিয়ে সেটার অ্যালগোরিদম লিখতে বলে, তখন হচ্ছে অ্যালগোরিদমটা লিখতে হবে। এই যে অ্যালগোরিদমটা কই হচ্ছে, অ্যালগোরিদম ফার্স্টে দেখছি, রাইট? মানে হ্যাঁ, যেটা বললাম, প্রত্যেক প্রত্যেক প্রবলেমের জন্য আপনাকে, প্রত্যেক প্রবলেমের জন্য আপনাকে কোড বলতে পারে, সেটার কমপ্লেক্সিটি বলতে পারে, সেটা সিমুলেশন বলতে পারে। এটা ডিপেন্ড করে। যেমন নর্মালি, যেমন মনে করেন 221 ফাইনালে নর্মালি সিমুলেশন বেশি আসতো, বাট গত সেমিস্টারে হচ্ছে কিছু কিছু কোড আসছে। মানে কোড বলতে আমরা ক্লাসে যেগুলো পড়ছি সেগুলাই, বাট ওগুলার অ্যালগোরিদম গুলো আসছে, অ্যালগোরিদম গুলো লিখতে বলছে। সো সবগুলোই ওইভাবে প্রিপেয়ার থাকা লাগবে, যে কোনো কিছু আসতে পারে আর কি। আর কোনো কোয়েশ্চেন? মানে পার্টিশনটা যদি বুঝি তাহলে কুইকসর্ট অবশ্য প্রায় শেষ। সো আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে এখন বলেন যে এই যে অ্যালগোরিদম পড়লাম, এই যে আই জে হচ্ছে এক ঘর এক ঘর করে আগালাম, কিছু কিছু কেসে সোয়াপ করলাম, লাস্টে গিয়ে এই আটা পেলাম। এই পার্টিশন ফাংশনটার কমপ্লেক্সিটি মানে টাইম কমপ্লেক্সিটি হোয়াট? পার্টিশন ফাংশনটার টাইম কমপ্লেক্সিটি কত? এন না, এন। যেহেতু এন কেন এন? প্লাস ওয়ান টাইম এটা লুপটা চলেছে, লুপের হ্যাঁ, কারণে মেইনলি। লুপের কারণে, রাইট? এখানে হচ্ছে জাস্ট লুপটা প্রথম থেকে শেষ পর্যন্ত যাচ্ছে। মানে আমার সেকেন্ড এলিমেন্ট থেকে শুরু করে লাস্ট এলিমেন্ট পর্যন্ত যাচ্ছে, আমার অ্যারেটার সাইজ যাই হোক না কেন। সো এখানে আমার এটা হচ্ছে ও অফ এন। সো মার্জ ফাংশনটাও ও অফ এন, পার্টিশন ফাংশনটাও ও অফ এন, বাট দুইটা দুইভাবে কাজ করে আর কি। মার্জ ফাংশন আমাকে নতুন অ্যারে বানানো লাগে, পার্টিশন ফাংশন অ্যারে বানানো লাগে না, জাস্ট হচ্ছে সলভ করলেই হয়। সো এটা কিন্তু গেল যে আপনার খালি একটা স্টেপের পার্টিশন করছে, রাইট? এরপরের স্টেপে আপনাকে কি করতে হতে পারে, মানে এটা করলেন, আপনাকে যদি পুরো কুইক সর্টের ইয়া দেয়, তাহলে আমরা ওখানে প্রথমে যেটা দেখলাম, যদি আপনাকে পুরো কুইক সর্টের সিমুলেশন দেয়, তাহলে প্রত্যেক স্টেপে এইগুলা দেখালেই হবে। নিজে প্রথমবার 6 হচ্ছে যখন আপনি পিভট ধরলেন, তখন এটা এখান থেকে শুরু হইলো। 6 হচ্ছে পিভট ধরলেন, তাহলে দুই পাশটা এভাবে চেঞ্জ হলো। এখন এই যে 253, এইটাকে যদি আপনি আবার 235 বা 523, যে কোনো একটাই তো অ্যান্সার আসতে পারে, ঠিক আছে?
এখানে 2 5 3 এটা সিমুলেশন করে আসছে। এখানে 8 13 10 11 এটা সিমুলেশন করে আসছে। এই এই পার্টটুকু জাস্ট আমরা এখন দেখলাম। ঠিক আছে, যদি আমরা মানে এখন পার্টিশনের যে সিমুলেশনটা দেখলাম সেটা হচ্ছে এই পার্টের। 2 5 3 আসছে লেফটে, রাইটে আসছে 8 13 10 11। তো এখন আপনি বলতে পারেন যে এইটা এক্সাক্ট এরকম আসতে হবে কিনা। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এক্সাক্ট আসার কথা। ওকে, যদি আপনাকে পার্টিশন ফাংশনের কোড সহ সিমুলেশন দেয়, তাহলে প্রত্যেক স্টেপে আপনাকে অ্যাকচুয়ালি এআই করতে হবে। যেমন আপনি চিন্তা করেন, আমি এই 8 13 10 11 এইটাকে হচ্ছে কি করব, ধরেন এইটাকে পার্টিশন করব, তাহলে আমার এটা হচ্ছে কুইক সর্ট। আমার এখানে হবে আই, এখান থেকে শুরু হবে জে। সো 13 10 11 কোনোটাই আমার চেঞ্জ হবে না, তাহলে এর পরের স্টেপে এরকমই থাকবে। তারপরে মনে করেন এইটা 13 10 11, এটা হচ্ছে আমার পিভট, তাহলে এখানে আই ধরবো, এখানে জে ধরবো। জে অলরেডি কি পিভটের চাইতে ছোট, তাহলে আই এক ঘর যাবে, জে নিজের সাথে মানে 10 নিজের সাথে নিজে সোয়াপ হবে, তাহলে এর পরের স্টেপটা হবে 13 10 11। তাহলে আই এখানে চলে আসছে, জে হচ্ছে এখানে আসছে। ওকে, এখন আবার 11 13 এর সাথে কম্পেয়ার হবে, সরি 11 13 এর সাথে কম্পেয়ার হলো, তাহলে 11 তো 13 এর সাথে ছোট, আই আবার এক ঘর যাবে, তারপরে আই আর জে একই জায়গায় চলে আসছে, আবার 11 নিজের সাথে সোয়াপ হবে। এরপরের কেসে কি 13 11 এখানে চলে, মানে এই দুইটা আই আর পিভট সোয়াপ হবে, তাহলে 11 10 30 এইভাবে আসে। তো এখন বলতে পারেন এই যে প্রত্যেক স্টেপে আমরা কি এইভাবে পার্টিশন ফাংশন চালাই দেখবো, এটা ঝামেলার হতে পারে। সো আপনাকে নর্মালি এরকম ফাংশনই দিবে, যে যেমন দেখেন এলিমেন্ট গুলো যখন অনেক কম 13 10 11 কমে গেছে, তখন কিন্তু আর আপনার পার্টিশনের জন্য, যদি আপনি পার্টিশন ফাংশনটা ভালোভাবে জানেন, যদি সিমুলেশন গুলো ভালোভাবে করেন, তাহলে তার জন্য বেশি টাইম লাগবে না। বেশি টাইম কোথায় লাগবে, হয়তো একদম প্রথম স্টেপের ইয়াটাতে। কারণ আপনাকে এই যে 6 7 সাইজের অ্যারের বা 8 9 সাইজের অ্যারের বেশি সাইজ দিবে না। সো আপনি প্রথমটা যদি একটু কষ্ট করে করেন, পরের গুলা কিন্তু করা ইজি হয়ে যাবে। ওকে, তো এইগুলার সিমুলেশন গুলো একটু ভালো করে দেখবেন, কারণ সিমুলেশনে মার্কস তোলা ইজি, সিমুলেশনে যদি আবার কোনো জায়গায় ভুল করেন তাহলে আসলে সমস্যা আর কি। আচ্ছা, তো কুইক সর্ট, সরি পার্টিশনের সিমুলেশন বুঝলাম। পার্টিশনের সিমুলেশনটা একটু ট্রিকি, এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। পার্টিশনের কমপ্লেক্সিটিও বুঝলাম। সো টোটাল কুইক সর্ট অ্যালগোরিদমটা আর কিছু না। ইফ পি লেস দেন আর, পি হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, আর হচ্ছে এন্ডিং পয়েন্ট। সো পি লেস দেন আর বলার কারণ এটা আমরা অলরেডি দেখে আসছি, ওই যে লো আর হাই পয়েন্টারের মতো বাইনারি সার্চের। আমরা যেহেতু পি সামনের দিকে আগাচ্ছি, পি হচ্ছে লেফট পয়েন্টার, আর হচ্ছে রাইট পয়েন্টার। সো এটাও চলবে আমার যখন অ্যারেটা ভাগ হতে হতে একটা এলিমেন্ট হয়ে যাবে। একটা এলিমেন্ট মানে পি ইকুয়ালস টু আর, এগুলো আমরা বাইনারি সার্চের কেসে দেখে আসছি। সো পি ইকুয়ালস টু আর হলে সেটা বেস কেস, তখন জাস্ট রিটার্ন হয়ে যাবে, কিছু করার নাই। এলস পার্টিশন চালাবো, পার্টিশন চালায়ে একটা এলিমেন্ট পাবো কিউ, এইটা আমরা এতক্ষণ খেয়াল করি নাই। এই কিউটা কি, এই কিউটা হচ্ছে আমার পার্টিশন চালানোর পরে পিভটের কারেন্ট পজিশন, যেটা বেসিক্যালি আমার আই পয়েন্টারটা। ঠিক আছে, দেখেন পার্টিশন ফাংশনটা যদি দেখেন, তাহলে দেখবেন আই রিটার্ন করছে। আই এর আই মানে হচ্ছে আমার পিভটটা অ্যাকচুয়ালি কোথায় বসে সেটা। ঠিক আছে, পিভটটা অ্যাকচুয়ালি কোথায় বসে সেটা আমাকে রিটার্ন করতে হবে। কেন? কারণ দেখেন আমার প্রত্যেক স্টেপে ডিভাইড করব কি এই পিভটের দুই পাশ দিয়ে না, তারপরে এই যে পিভটের লেফট সাইডের পার্টটুকু আমাকে কি করতে হবে, লেফট সাইডের পার্টটুকু আবার পার্টিশন করতে হবে, রাইট সাইডের পার্টটুকু আবার পার্টিশন করতে হবে। পার্টিশনের মধ্যে আমরা পিভট ধরবো, চেঞ্জ করবো, এক্সেট্রা এক্সেট্রা। সো এই ইন্ডেক্সটা আমাকে অবশ্যই জানতে হবে। সো পার্টিশন ফাংশন থেকে আপনি যদি এই ইন্ডেক্সটা না পাঠান, যে অ্যাকচুয়ালি পিভটটা কোথায় আছে এখন, কোনটা দিয়ে পার্টিশন করবো, তাহলে পার্টিশনই করতে পারবো না। সো এই কিউটা হচ্ছে পিভটের কারেন্ট পজিশন, যেটা বেসিক্যালি আই। এরপর এটাকে আবার দুই ভাগে ভাগ করব, সেম রিকার্সিভলি ফাংশন কল করব। একটা হচ্ছে লেফট পার্ট, লো পয়েন্টার থেকে Q-1, পি থেকে Q-1, আর একটা হচ্ছে রাইট পার্ট Q+1 থেকে আর পর্যন্ত।
সো এটার কমপ্লেক্সিটি বের করা ডিফিকাল্ট। কেন বলতে পারবেন? কেন এটার কমপ্লেক্সিটি বের করা ডিফিকাল্ট? পার্টিশনের কমপ্লেক্সিটি তো বুঝলাম ও অফ এন, তার মানে এই লাইনের কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন। কিন্তু বাকিটুকু কেন ডিফিকাল্ট? কেন আমি ডিফিকাল্ট বলছি? কারণ এটা রিকার্সিভলি হচ্ছে এই জন্য। না, আমরা তো রিকার্সিভলি বলছি। তো মার্জ লটও হচ্ছে, মার্জ লটে তো ডিরেক্টলি বলে দিলাম সেটা এন লগ এন হবে। কিভাবে হবে আমরা হয়তো বুঝতেছি না, সেটা আমরা নেক্সট ক্লাসে একটু ট্রি টিয়ে কে দেখবো আবার। বাট অন্য একটা কারণে ডিফিকাল্ট বলছি, বলতে পারবেন? যে প্রথম দিকে হালকা করে বলছিলাম। স্যার কখন অ্যালগোরিদমটা শেষ হবে এটাও আসলে বুঝি নাই। কখন অ্যালগোরিদম শেষ হবে? জি স্যার। মানে পার্টিশন অ্যালগোরিদমটা? না, পার্টিশন তো ঠিক আছে, বাট হচ্ছে পুরাটা কুইক সর্ট কখন শেষ হবে আমি বুঝবো কখন এন্ড করবো। কুইক সর্ট শেষ হবে আপনার সবগুলো রিকার্সিভ কল শেষ হয়ে গেলেই তো, মানে রিকার্সিভ ফাংশন তো ওইভাবেই চলে। আপনার মার্জ সর্ট তো ওইভাবেই শেষ হইতো, রাইট? আপনার সবগুলো কুইক সর্ট শেষ হয়ে গেলে মনে করেন এই লাইনে আসছেন, এই লাইন থেকে অনেকগুলা কল হবে, তারপরে আবার এখানে ব্যাক করবে, তারপরে এখানে যাবে, তারপর আবার কল হবে, এরকম করে সম্পূর্ণ অ্যালগোরিদমের ট্রিটা যখন শেষ হয়ে যাবে। আমরা 220-তে রিকার্শন ট্রি বা এর আগে রিকার্শন ট্রি পড়ছি না, সো ওই রকম আর কি। রিকার্শন ট্রিটা যখন শেষ হয়ে যাবে, সব জায়গা থেকে ব্যাক করে আবার পুরো মেইন ফাংশনে ব্যাক হয়ে যাবে, তখন আমার শেষ হবে। মানে এই এই যে এখানে তো এই সিমুলেশন করে ওটাই দেখাইছে। এই যে এটা ছিল আমার ইনিশিয়াল পজিশন, এখান থেকে 2 ভাগ হলো, তারপরে তার থেকে 4 ভাগ হলো, 6 ভাগ, এরকম করে এই পজিশনে এই যে এখন দেখেন রিটার্ন করতেছে, এখান থেকে এখানে যাচ্ছে, তারপর এখান থেকে এই সব জায়গা থেকে এই জায়গায় যাবে, রিটার্ন করতেছে, এইগুলো বেসিক্যালি রিটার্ন দেখাচ্ছে। ঠিক আছে, এখানে অ্যারে তো অলরেডি চেঞ্জ হয়ে গেছে, সেটা জাস্ট এখানে হলুদ পয়েন্ট করে দেখাচ্ছে। রিটার্ন করে যখন একদম মেইন ফাংশনে চলে যাবে, তখন আমার অ্যালগোরিদমটা শেষ, এই আর কি। পিভটটা ফিক্স না, এই জন্য এই যে কমেন্টে একজন যিনি বলছেন, তিনি বলছেন হচ্ছে পিভটটা ফিক্স না। দেখেন আমার এইখানে 6 পিভট, 6 পিভটের কারণে আমার অ্যারেটা 2 ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে অ্যারেটা সাইজ হচ্ছে 3, আর একটা হচ্ছে 11। বাট এখানে এলিমেন্টটা যদি, প্রথম একটা এলিমেন্ট ছিল 1, সেই 1 যদি হতো তাহলে কি হইতো? সেটাকে আমি পিভট ধরতাম। সেটাকে পিভট ধরলে অ্যাকচুয়ালি কোনোটার পজিশন আর চেঞ্জ হতো না, 1 1-এর জায়গায় থাকতো, তারপরে বাকিটুকু আমরা, মানে লেফট পার্টে কিছু থাকতো না, 1 1-এর জায়গায় বসে থাকতো, আর বাকি যা ছিল সবগুলো রাইট পার্টে থাকতো, মানে একটা স্টেপ পুরোপুরি লস্ট। অথবা 1-এর জায়গায় মনে করেন এখানে হচ্ছে কত বলতে পারি, মনে করেন 16 আছে, 16 স্টিল সেম। সেম বলতে এখানে অনেকগুলো সোয়াপ হবে, বাট এই 16টা গিয়ে একদম লাস্টের পজিশনে বসবে, ওটার রাইটটা হবে হবে হচ্ছে এমটি, আর লেফটে এই সবগুলো থাকবে। ঠিক আছে, তো এরকম আমরা এমন একটা পিভট সে সিলেক্ট করলাম, এইখানে র্যান্ডম একটা পিভট সিলেক্ট করলাম, সেটা ছিল হচ্ছে 3। সো 3 এর লেফটে অনলি 2 থাকবে, রাইটে বাকি 6 7 8টা এলিমেন্ট থাকবে। তাহলে বাইনারি সার্চ বলেন, মার্জ সর্ট বলেন, সেখানে আমরা প্রত্যেক স্টেপে অ্যারেটাকে 2 ভাগে ভাগ করছিলাম, সমান 2টা ভাগে। কিন্তু এইখানে আর সমান 2টা ভাগে ভাগ হচ্ছে না। প্রত্যেক স্টেপে, প্রথম স্টেপে মনে করেন সমান 2 ভাগে ভাগ হলো, যেমন এখানে এটা 3 হইলো, এটা 4 হইলো। পরের স্টেপে গিয়ে দেখা গেল এই যে 8 হচ্ছে 8-এর জায়গায় বসে রইলো, লাস্ট এইদিকে গিয়ে পুরোপুরি 3 হয়ে গেল। এখানে 2 2-এর জায়গায় বসে রইলো, এখানে 2 হয়ে গেল। কিন্তু আমরা যদি এটা নর্মাল 2 ভাগে ভাগ করতাম, তাহলে এক সাইডে হয়তো 2টা আসতো আর এক সাইডে একটা আসতো, এইখানে এক সাইডে দুই দুই সাইডে 2টা করে আসতো। এটা কিন্তু আসতেছে না। সো ইচ স্টেপে আমার 2 ভাগ করে ভাগ হচ্ছে না। বাইনারি সার্চে 2 ভাগ করে ভাগ হতো, সেই জন্য আমরা বলতে পারতাম ওটার কমপ্লেক্সিটি log2 base n। মার্জ সর্টেও 2 ভাগ করে ভাগ হচ্ছে, সেই কারণে ওখানে আমরা log2 base n টার্মটা আনতে পারছি, বাট এইখানে আনতে পারবো না। এইখানে আমাদের ফিক্স না যে আর এটা অ্যাকচুয়ালি ভাগ হচ্ছে, ঠিক আছে, বাট এক সাইডে কয়টা আছে অন্য সাইডে কয়টা আছে এটা কখনো ফিক্স না। ঠিক আছে, সো এটার কমপ্লেক্সিটি বের করা একটু ঝামেলা আছে, সেটা আমরা দেখবো সামনে। সো সফট অ্যানালাইসিস বলতে আমরা অ্যাকচুয়ালি মানে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম দেখবো না, বাট অ্যাকচুয়ালি কি হয় সেটা দেখি। ওয়ার্স্ট কেস হ্যাপেন্স when pivot is always the minimum or maximum element। এটাকে কেন ওয়ার্স্ট কেস বলছে বলতে পারবেন? পিভট ইজ অলওয়েজ দ্য মিনিমাম ম্যাক্সিমাম, মানে প্রত্যেক স্টেপে পিভটটা হচ্ছে আমরা ওই কারেন্ট অ্যারের মিনিমামটা ধরছি অথবা ম্যাক্সিমামটা ধরছি। মানে অ্যারেটা এমন ভাবে সাজানো যে প্রত্যেক স্টেপে আমরা পিভট ধরছি, সেটা মিনিমাম হইলো অথবা ম্যাক্সিমাম হইলো।
এইটা কেন ওয়ার্স্ট কেস, কেউ বলতে পারবেন কিনা? স্যার কারণ যদি মিনিমাম হয় তাহলে তো ডান পাশে n-1 এতগুলো আবার এলিমেন্টাল হ্যাঁ, অ্যারে একটা। হ্যাঁ, রেজাল্ট হচ্ছে আপনি যদি প্রত্যেক স্টেপে মনে করেন অ্যারেটা এরকম, আপনি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাচ্ছেন, অ্যারেটা নিজেই অ্যাসেন্ডিং অর্ডারে বসে আছে। আপনার এটা অ্যাকচুয়ালি বেস্ট কেস হওয়ার কথা ছিল, বাট কুইক সর্টে এটা ওয়ার্স্ট কেস। আপনি প্রথমে 1 কে পিভট ধরলেন, তাহলে 1 1 এর জায়গায় থাকবে, 2 থেকে 7 পর্যন্ত জায়গা মতো বসে থাকবে। তারপরে স্টেপে আপনি 2 কে পিভট ধরবেন, সেম থিং, 3 কে পিভট ধরবেন, 4 কে পিভট ধরবেন, 5 6 7, এভাবে সবগুলোকে আপনার একটা একটা পিভট ধরবে, আপনার অ্যাকচুয়ালি কোনো ডিভিশনই হবে না। অথবা এরকম 7 6 5 3 2 1, এরকম ডিসেন্ডিং অর্ডারে সাজানো, মানে ম্যাক্সিমাম বা মিনিমাম এলিমেন্টটা আপনি প্রত্যেকবার নিচ্ছেন পার্টিশনের একটা পার্ট। এই যে ওয়েন বলেই দিছি, মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে, পার্টিশনের একটা পার্ট অলওয়েজ এমটি থাকবে। তাহলে যে ডিভিশন করে আমরা যে দুইটা আলাদা আলাদা সাব প্রবলেমে যে ভাগ করতেছিলাম, এখন কিন্তু সাব প্রবলেমে ভাগ হচ্ছে না। ঠিক আছে, সে এক পাশে 1 থাকলো, আরেক পাশে হচ্ছে 2 3 4 5 6 7, এইটা হইলো। তাহলে আমার যে দুইটা সাব প্রবলেম হওয়ার কথা ছিল, এই পাশের সাব প্রবলেমটা এখন হচ্ছে এমটি। তো আমি যদি সাব প্রবলেমে ডিভাইড করতে না পারি, আমার অ্যাকচুয়ালি ডিভাইড এন্ড কনকোয়ারের ফলে যে টাইম কমপ্লেক্সিটিটা কমে আসে, কিভাবে কমে সেটা আমরা সামনে দেখবো, বাট কমে যে আসে, ওই যে এন লগ এন হইলো, এন স্কোয়ার গুলা এন লগ এনে কনভার্ট হয়ে গেল, সেই সুবিধাটা আমরা আর পাবো না। এই কারণে কুইক সর্টের অ্যানালাইসিসটা একটু টাফ। বেস্ট কেস কি তাহলে? বেস্ট কেস হচ্ছে যখন পিভটটা আমরা এমন ভাবে ধরবো যে প্রত্যেকটা ইকুয়াল সাইজে পার্টিশনে ভাগ করে, মানে নর্মালি মার্জ সর্টের মতো অথবা বাইনারি সার্চের মতো চিন্তা করতে পারে, যে এমন একটা এলিমেন্ট পিভট ধরলাম যে ওই এলিমেন্টটা প্রত্যেকবার অ্যারেটাকে মোরলেস দুইটা সেম ভাগে ভাগ করে। যেমন এই কেসে আমরা 6 ধরছিলাম, এখানে আমরা যে 6 ধরলাম, সেই 6টা হচ্ছে মোরলেস সেম ভাগে, এক পাশে 3 আর এক পাশে 4, সো মোরলেস সেম ভাগে ভাগ করলো। সো এইটা হচ্ছে বেস্ট কেস। এটা যদি হয় তাহলে কুইক সর্টের কমপ্লেক্সিটি আর মার্জ সর্টের কমপ্লেক্সিটি সেম হয়ে যায়। সো এখানে বেস্ট কেস হচ্ছে এন লগ এর। ওয়ার্স্ট কেসটা কি, সেইটা আমরা যখন রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি পড়বো তখন দেখবো। বাট আপাতত আপনাদের কাজ হচ্ছে, আমরা নেক্সট ক্লাসে এগুলো করব। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা মার্জ সর্টের কুইক সর্টের কমপ্লেক্সিটি নিয়ে একটু ডিসকাস করবো, সর্টিং অ্যালগোরিদম নিয়ে একটু ডিসকাস করব, আর সার্চের কোয়েশ্চেন থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেইগুলো একটু ডিসকাস করব। সো এইগুলো হচ্ছে আপনাদের কুইজে থাকবে আর কি। সো এই সিমুলেশন গুলো একটু প্র্যাকটিস করবেন, এই সিমুলেশন গুলো ইম্পর্টেন্ট, বুঝা ইম্পর্টেন্ট যে কোন কখন কোন কাজটা করছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইখানে এইখানে আমরা তো অলওয়েজ ফার্স্ট এলিমেন্টটাকে পিভট ধরলাম, তো আপনি চাইলে কিন্তু অলওয়েজ লাস্ট এলিমেন্টটাকেও পিভট ধরতে পারেন। ঠিক আছে, কোনো আপত্তি নাই, লাস্ট এলিমেন্টটাকে পিভট ধরলেন, বাকি কেসগুলা ওইভাবে একটু মডিফাই করে নিতে হবে। তখন আপনার, যেহেতু আমার পিভট তো হচ্ছে এইখানে, সো পিভটের ইন্ডেক্স আপনি জানেন, আই মনে করেন আপনি এখান থেকে স্টার্ট করলেন, যেও এখান থেকে স্টার্ট করতে হবে। তারপরে এই যে 6 এর সাথে 11 কম্পেয়ার করবেন, তারপরে 11টা যদি পিভট হয় আর কি, তাহলে 6 যেহেতু ছোট, তাহলে ছোট জায়গায় রয়ে গেল, বড় হলে কি করবেন, এইগুলা একটু দেখবেন। ঠিক আছে, সো আপনাদের কাজ হচ্ছে পিভট লাস্ট পজিশনে হইলে কি হবে সেইটা দেখা। এটা আমি দেখাই নাই, কারণ আপনি যদি এমনিতে কোনো অনলাইন ভিডিও বা এরকম কিছু দেখতে চান, তাহলে সব জায়গায় দেখবেন লাস্টটাকে ধরে হচ্ছে, অনলাইন ভিডিও বলেন বা বিভিন্ন ওয়েবসাইটে বলেন, সব জায়গায় পিভট লাস্টটাকে ধরেই করে। সো ওইটা আপনারা একটু নিজেরা দেখবেন। আরেকটা জিনিস দেখবেন যে র্যান্ডম কোনো পজিশনে পিভট হইলে কি হইতে পারে, মানে ফার্স্ট আর লাস্ট, এইখানে সুবিধা হচ্ছে আপনার ওই পিভটের পজিশনটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমি মনে করেন পিভট ধরলাম 8 কে, এটা হচ্ছে আমার পিভটের পজিশন, তখন কি করব? ঠিক আছে, তখন হচ্ছে আপনি যখন ট্রাভার্সাল করবেন না, তখন ওই যে যখন ট্রাভার্স করবেন তখন এই পিভটের পজিশনটাকে স্কিপ করে যেতে হবে। বা আপনি যদি কোডের কথা চিন্তা করেন বা নর্মালি যেভাবে চিন্তা করেন না কেন, এই যে যখন আপনি ট্রাভার্স যখন করবেন, মাঝখানের কোন এলিমেন্টকে যদি পিভট ধরেন, তাহলে এই যেটা ট্রাভার্স করার সময় পিভটকে অতিক্রম করে যাবেন, কারণ পিভটকে অতিক্রম করে না গেলে তখন হচ্ছে এক্সট্রা একটা সোয়াপ হবে। সো ওইটা তো আমার দরকার নাই, কারণ বাকি এলিমেন্ট গুলোর সাথে আমি চেক করবো, এই কারণে এখানে J+1 থেকে স্টার্ট করি, যাতে লাস্টে গিয়ে সলভ করবো। সো লাস্ট এলিমেন্টটাকে যদি আমি পিভট ধরি, তাহলে হয়তো বা আমি এটুক পর্যন্ত হচ্ছে চেক করব, 2 পর্যন্ত চেক করব। সো এই দুইটা জিনিস একটু দেখবেন।
আপনাকে মনে করেন আপনাকে এমন ভাবে সিমুলেশন করতে দিল যে এইখানে প্রত্যেকবার কিছু র্যান্ডম ভ্যালুস দিয়ে দিল, সেই ইন্ডেক্সটাকে আপনাকে প্রত্যেকবার পিভট পিভট ধরতে হবে, এরকম কিছু একটা। ওকে। আচ্ছা, এই ধরনের খুব বেশি কমপ্লিকেটেড কোয়েশ্চেন আসলে দেয় না, বা স্টিল যদি দেয়, এই দুইটা কেস একটু দেখবেন, লাস্ট পজিশনকে পিভট ধরলে কি হবে, র্যান্ডম ভ্যালুকে পিভট ধরলে কি হবে। ওকে। সো মোটামুটি এতটুকুই হচ্ছে আজকের ক্লাস। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। স্যার আমি আমাদের রেকর্ডিংটা স্টপ।